হ্যালো ফ্রেন্ডস, মিস্ট্রি অফ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা মিওসিস কোষ বিভাজন সম্পর্কে জানবো। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন যদি দেখা হয়, দেখো যে কোনো বায়োলজির এক্সামের পক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো এর ক্ষেত্রে কয়েকটা ছোট ছোট জায়গায় একটু রিলেট করা সমস্যা হয়। তো পুরো বিষয়টাকে আমরা আজকে ডিকোড করব। তো চলো তাহলে স্টার্ট করা যাক। আচ্ছা, দেখো মিওসিস কোষ বিভাজন যদি বলা হয়, তো মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আগে আমরা জানবো যে মিওসিস কোষ বিভাজন ঘটছে কোথায়, এর উদ্দেশ্য কি থাকে, বা এটা কি প্রকৃতির হয়, বা নর্মালি আমরা যে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানি, ধরো তার সাথে এর সাথে কি ডিফারেন্স থাকে। দেখো, মিওসিস কোষ বিভাজন যদি দেখা হয়, তো এটা বলা হচ্ছে যে যৌন জননকারী যে জীব হয়, সেক্সুয়ালি রিপ্রোডিউসিং যে জীব হয়, তার জনন মাতৃকোষে ঘটে। আচ্ছা, মূলত তাহলে ধরো এর থেকে আমরা বুঝতে পারছি যে এটা ঘটছে কোথায় না, মাল্টিসেলার যে জীব হয়, বহুকোষী জীব, মাল্টিসেলার অর্গানিজম ধরতে পারো। হ্যাঁ, এই মাল্টিসেলার যে জীব হয়, যার মধ্যে জানছি যে কয়েক ট্রিলিয়ন সেল আছে। যেরকম ধরো যদি আমাদের ক্ষেত্রেও দেখি, আমাদের শরীরে অসংখ্য কোষ আছে। এই কোষগুলোকে মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়। একটাকে বলছি জনন, একটাকে বলছি আমরা তাহলে দেহ কোষ বা সোমাটিক সেল, সোমাটিক সেলস। আর একটা ক্যাটাগরিকে বলছি আমরা জনন মাতৃকোষ বা প্রাইমোডিয়াল, প্রাইমোডিয়াল জার্ম সেলস। ওকে, এই যে জনন কোষ হয়, জনন কোষে কোষ বিভাজন তিনটে উদ্দেশ্য মূলত হয়। কারণ সরি, যদি আমি দেহকোষে দেখি, দেহকোষে বলা হচ্ছে যে কোষ বিভাজন যে হয়, ধরো এটা তিনটা উদ্দেশ্য হয়। কি কি হয় না, মূলত গ্রোথ, জীবটার বৃদ্ধি ঘটানো। সেকেন্ড বলছি তার মধ্যে ক্ষয়পূরণ বা রিপেয়ার। এবং থার্ড বলছি রিজেনারেশন বা পুনরুৎপাদন। যে ক্ষেত্রে কোনো জীবের মধ্যে দেখতে পাওয়া যায় যে তার যদি কোনো দেহের পার্টস নষ্ট হয় বা সে লুজ করে, সেটা সে পুনরায় বানাতে পারে। যেরকম ধরো টিকটিকি লেজ যেরকম হয়, তো সেটাকে রিজেনারেশন হিসাবে জানি। তো এই যে সোমাটিক কোষ বা দেহ কোষ, এক্ষেত্রে যে কোষ বিভাজন করে যে কোষগুলো তারা তৈরি করে, প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু ডিপ্লয়েডই থাকে। ক্লিয়ার? এবং প্রত্যেকটা মাল্টিসেলার জীবের মধ্যে যত সংখ্যক কোষ থাকে, তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকটা কোষের মধ্যে এটাও কিন্তু ডিপ্লয়েডই হয়। ক্লিয়ার? সেটা জনন কোষ হোক বা যদি দেখি আমি যে তার মধ্যে দেহ কোষ হোক, দুটোর মধ্যেই কিন্তু আমার ক্রোমোজোম সংখ্যা কিন্তু ডিপ্লয়েড। এবারে এই সোমাটিক কোষ থেকে তাহলে ধরো এই তিনটে উদ্দেশ্যে যে কোষগুলো তৈরি হচ্ছে, তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড থাকছে। অর্থাৎ এখানে যে কোষ বিভাজনটা ঘটছে, তাকে আমরা বলছি ইকুইশনাল ডিভিশন বা সমবিভাজন। এবং এই বিভাজনটার ক্ষেত্রে যে কোষ বিভাজনটা সাহায্য করছে, তাকে নাম দিচ্ছি আমরা মাইটোসিস। এটা আমরা আগে দেখে নিয়েছি মাইটোসিস সম্পর্কে। এখানে আমরা জানছি কি মিওসিস। মিওসিস বলা হচ্ছে যে এই যে প্রাইমোডিয়াল জার্ম সেল হয় বা জনন মাতৃকোষ হয়, এখানে ঘটে। জনন মাতৃকোষে কোষ বিভাজন মূলত গ্যামেট তৈরির উদ্দেশ্যে ঘটে। এর উদ্দেশ্য থাকে গ্যামেটস তৈরি করা, অর্থাৎ মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট তৈরি করা। অর্থাৎ যদি আমাদের ক্ষেত্রে বলা হয় শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন, এটা এর উদ্দেশ্য থাকে। এবং এই যদি গ্যামেট দেখি, গ্যামেটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু হয় এন। আর প্রাইমোডিয়াল জার্ম সেল অলরেডি বলে দিয়েছি আমরা কি, যে এর মধ্যে কিন্তু 2n থাকে। অর্থাৎ এই জায়গাটায় এই যে গ্যামেট তৈরি করতে গিয়ে যে প্রকারের কোষ বিভাজনটা এখানে প্রয়োজন পড়ছে, ওটা যেন ক্রাস বিভাজন হয়। অর্থাৎ এখানে হচ্ছে আমার রিডাকশনাল ডিভিশন, এখানে রিডাকশনাল ডিভিশন হওয়া দরকার আছে। এবং এই যে বিশেষ প্রকৃতির কোষ বিভাজনটা, এর নাম দিচ্ছি আমরা মিওসিস। ক্লিয়ার? তাহলে দাঁড়াচ্ছে কেসটা কি না, আমাদের এই যে জননমাতৃক কোষ হয়, উন্নত জীবের মধ্যে যে তার যে গোনাড হয়, জনন গ্রন্থি, তার মধ্যে বিশেষ কিছু কোষ থাকছে, তাকে আমরা জননমাতৃক কোষ হিসেবে জানছি। যারা কি করে না, গ্যামেট উৎপাদন করে। এই গ্যামেট প্রোডাকশন করতে গিয়ে দেখতে পাওয়া যায় যে তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা লুজ করে, অর্ধেক হয়। এবং এটা করতে গেলে রিডাকশনাল ডিভিশনের দরকার পড়ে। এই রিডাকশনাল ডিভিশনের জন্য যে বিশেষ প্রকারের কোষ বিভাজনটার প্রয়োজন পড়ে, তাকে আমরা বলছি মিওসিস। তাহলে এই সেন্সে আমরা বুঝতে পারছি যে মিওসিসকে রিডাকশনাল ডিভিশন বলা হয়। ক্লিয়ার? তাহলে কয়টা জিনিস আমরা এখানে রিলেট করব। ফার্স্ট, তাহলে ফার্স্ট আমরা জানছি কি, যে যদি সাইড অফ অকুরেন্স দেখা হয় যে কোন জায়গাটায় ঘটে, তাহলে জানছি কি এটা জনন মাতৃকোষ বা প্রাইমোডিয়াল জার্ম সেল। এই জায়গাটায় ঘটছে। ক্লিয়ার?
এর উদ্দেশ্য তাহলে কি থাকছে বলা হচ্ছে, এর উদ্দেশ্য থাকছে গ্যামেট উৎপাদন, গ্যামেটস প্রোডাকশন, এটা এর উদ্দেশ্য থাকছে। কেন গ্যামেট তৈরি করবে? যাতে সে হেল্প করতে পারে কিসে, টু হেল্প ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জননে সাহায্য করতে পারে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবারে প্রকৃতি যদি বলা হয়, এখানে দেখতে পাওয়া যায় যে আলটিমেট এখানে কোষ বিভাজনটা দুটো স্টেজে হয়, মিওসিস 1 মিওসিস 2। যেরকম মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি যে সেখানে ক্যারিওকাইনেসিস একবার হয়, এখানে কিন্তু ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন দুবার হয়, মিওসিস 1 মিওসিস 2। এবং এখানে টোটাল যে রেজাল্টেন্ট সেল আছে বা যে ডটার সেলগুলো আছে বা অপত্য সেলগুলো আছে তার সংখ্যা কিন্তু 4টা হয়। ক্লিয়ার? তাহলে এখানে 4টা হ্যাপ্লয়েড সেল কিন্তু তৈরি হয়। ক্লিয়ার? এবং এই যে হ্যাপ্লয়েড সেল তৈরি হওয়ার কারণে এর নেচার আমরা তাহলে বলছি কি, যেটা রিডাকশনাল ডিভিশন, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা লুজ করছে, অর্ধেক হচ্ছে, রিডাকশনাল ডিভিশন বলছি বা একে হ্রাস বিভাজন বলছি। ক্লিয়ার? চলো, আচ্ছা দেখো এখানে তাহলে মিওসিস সম্পর্কে কয়টা ইন্ট্রোডাক্টরি কয়টা স্টেটমেন্ট এখানে দেওয়া আছে যেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। ফার্স্ট বলছে দেখো, থ্রু দিস টাইপ অফ সেল ডিভিশন, এই প্রকারের কোষ বিভাজনের দ্বারা দ্য ডিপ্লয়েড জার্ম সেল প্রডিউস 4 হ্যাপ্লয়েড গ্যামেটস। ডিপ্লয়েড যে আমার জন্মমাতৃ কোষ থাকছে সে 4টা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে। হেন্স এই কারণে ইট ইজ কল্ড রিডাকশনাল ডিভিশন, এই কারণে একে আমরা রিডাকশনাল ডিভিশন হিসেবে জানছি বা বলছে হ্রাস বিভাজন। সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখো, টু হ্যাপ্লয়েড গ্যামেটস, দুটো যে আমরা হ্যাপ্লয়েড গ্যামেটস তৈরি হয়েছে মনে করো, এই যে মেল গ্যামেটটা যেটাকে আমরা শুক্রাণু বা স্পার্ম হিসেবে জানছি, আর ফিমেল গ্যামেটটা যাকে আমরা ওভাম হিসেবে জানছি বা বলছি কি ডিম্বাণু। এই দুটো কি করে না, যখন জনন হয়, যৌন জনন হয়, তখন স্পার্মটা গিয়ে ফিমেল ট্র্যাকে পড়ে, ফিমেল ট্র্যাকে পড়ার পরে এই স্পার্মটা থেকে যে নিউক্লিয়াসটা থাকে এই নিউক্লিয়াসটা গিয়ে এর মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে বানায় ফার্স্ট যে কোষটা তাকে বলা হয় জাইগোট। এই জাইগোটই ধরা হয় যে কোনো মাল্টিসেলুলার যে জীব হয় বা বহুকোষী জীব হয় তার প্রথম ডিপ্লয়েড কোষ, যেখান থেকে তার লাইফটা পরিস্ফুরণ শুরু হয়, তার ডেভেলপমেন্ট স্টার্ট হয়। ক্লিয়ার? এবং এখানে যে এই যে স্পার্মটা এর মধ্যে তাহলে ক্রোমোজোম সংখ্যা n ছিল, এবার এই যে আমার ওভামটা ছিল এর মধ্যে ক্রোমোজোম সংখ্যা n ছিল, যার সাথে কি হয়েছে না এ গিয়ে যখন ফিউজ করছে ওই ঘটনাটাকে বলছে ফার্টিলাইজেশন। ক্লিয়ার? তাহলে যখন একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেটের সাথে যুক্ত হয়ে যায়, ফিউজ করে যায়, তখন তাকে বলছি আমরা নিষেক বা ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনের ফলে রেজাল্ট কি আসে না, একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। ডিপ্লয়েড জাইগোট তৈরি হলে লাভ কি হয় না, সেখানে দেখা যায় যে ক্রোমোজোম সংখ্যাটা, যে একটা জীবের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা দেখছি, যেরকম মানুষের ক্ষেত্রে ধরা হচ্ছে ধরো যে ক্রোমোজোম সংখ্যা বলছি 46টা ক্রোমোজোম, এই 46টা ক্রোমোজোম এটা প্রত্যেকটা জেনারেশনে ফিক্সড থাকে। ক্লিয়ার? কেন থাকে না, মিওসিস কোষ বিভাজনের কারণেই সম্ভব। কারণ যখন আমি দেখছি যে গ্যামেট তৈরি হচ্ছে মনে করো হ্যাপ্লয়েড, এই দুটো গ্যামেট যখন মিলছে তখন ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে, ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে। এই ডিপ্লয়েড জাইগোট আমার মাইটোসিস কোষ বিভাজন করছে, দিয়ে পুরো বডিটাকে এখানে তৈরি করছে। তাহলে যত কোষ থাকছে এই জীবটার মধ্যে, যখন সে তার বডিটা ফুল ফ্লেশড পরিস্ফুরণ হচ্ছে, তখন তার মধ্যে যত কোষ থাকছে প্রত্যেকটা কিন্তু ক্রোমোজোম সংখ্যা আমার 2n থাকছে, অর্থাৎ 46টা আমাদের মানুষের ক্ষেত্রে দেখা হয় 46টা থাকছে। তাহলে এটা সম্ভব হচ্ছে যেহেতু এখানে ধরো আমার মিওসিস হচ্ছে, গ্যামেট উৎপাদনের জন্য মিওসিস হওয়ার কারণে সম্ভব হচ্ছে। যদি এখানে মাইটোসিস হয়ে যেত তাহলে কিন্তু এখানে কি হতো না, এই কোষগুলো তাহলে 2n বিশিষ্ট হতো, তাহলে এটা 4n হতো। তাহলে প্রত্যেকটা জেনারেশনে ক্রোমোজোম সংখ্যা ডাবলিং দেখতে পেতাম আমরা। ধরো যে নেক্সট জেনারেশনে যদি দেখি তাহলে 46টা থাকতো না, 46 × 2 হয়ে যেত, বা তারপরে জেনারেশনে ওটা 46 × 4 হতো। তো সেক্ষেত্রে ক্রোমোজোমটা কিন্তু কনস্ট্যান্ট থাকতো না। তাহলে আমার যে মিওসিস কোষ বিভাজন হয় তার একটা অন্যতম গুরুত্ব হয় ক্রোমোজোম নাম্বারটাকে ফিক্সড রাখা, এই যে উন্নত জীব হয় তাদের মধ্যে। এই জন্য বলছে দেখো, কিপ দ্য ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট ইন এ পার্টিকুলার স্পিসিস, একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যাটাকে ঠিক রাখে। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, ইন মিওসিস রেপ্লিকেশন অকার 1 টাইম বাট দ্য নিউক্লিয়ার ডিভিশন অকার 2 টাইমস ইন অর্ডার টু প্রডিউস 4 হ্যাপ্লয়েড ডটার সেলস। ক্লিয়ার? এখানে বলতে চাইছি দেখো, যে কোনো আমি যদি কোষ বিভাজন দেখি, সে মিওসিস হোক মাইটোসিস হোক যাই হোক, সে একটা কমন একটা স্টেপের মধ্যে দিয়ে যায়। যদি আমরা সেল সাইকেল দেখি, সেল সাইকেল অবশ্যই মাইটোসিসেও ঘটে মিওসিসেও ঘটে। এবার মিওসিস হলেও বা মাইটোসিস হোক, তার মধ্যে দুটো মূল দশা আছে, একটা বলছি আমরা ইন্টারফেজ, এটা বলা হয় ইন্টারফেজ বা অন্তর্বর্তী দশা, বা প্রিপারেটরি ফেজও বলা হয়, প্রস্তুতি পর্ব। কারণ এই জায়গাটায় কি করে না, তার মধ্যে
যে কোষটা বিভাজন করতে গেলে যা কিছু মেটেরিয়াল লাগবে, মনে করো যে সেলটা বিভাজন করতে চাইছে সে আগে দুটো কোষের সমান বস্তুকে তার মধ্যে জমা করছে, জমা করে সে আর দুটো সেলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে সমানভাবে। তাহলে এই যে দশাটা ইন্টারফেস, এখানে সে কি করে না তার মধ্যে যা কিছু পদার্থ ছিল সেটাকে সে ডাবলিং করে, অর্থাৎ ডবল করা শুরু করে। ক্লিয়ার? এবং এর পরের দশাটায় যাকে আমরা এম ফেজ নামে জানি বা মাইটোটিক ফেজ নামে জানি, এখানে জাস্ট তাদের ইকুয়ালি ডিভাইড করে দেয়, ভাগ করে দেয়, ডিস্ট্রিবিউট করে দেয়। তাহলে ইন্টারফেজকে এই সেন্সে প্রিপারেটরি ফেজও বলা হয়, প্রস্তুতি পর্ব, আর একে অ্যাকচুয়াল ডিভিশন ফেজ বলা হয়। হ্যাঁ, এবারে দেখো এই যে ইন্টারফেজ, এখানে একটা ঘটনা ঘটে যেটা এস ফেজে ঘটে। আমরা জানি যে এখানে মূল একটা ঘটনা ঘটে যাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এখানে রেপ্লিকেশন ঘটে ডিএনএ, অর্থাৎ ডিএনএ যেটা থাকে সেলটার মধ্যে, ওই সেলটার মধ্যে থাকা ডিএনএ এটা 2n থেকে এটা বলা যায় যে অ্যাকচুয়ালি ডিএনএ কন্টেন্টটা বেড়ে যায় 2c থেকে বলা যেতে পারে, 2n ঠিক না, কারণ ধরো ডিএনএ কন্টেন্টকে সি লেখা হয়, হ্যাঁ 2c × 2 হয়ে যায়, হয়েছে। অর্থাৎ ক্রোমোজোম আমার যে ডিএনএ সংখ্যাটা এটা 46 × 2 হয়ে যায়। এবারে কি করছে না এটা ফার্স্ট ডিভিশন হবে। ফার্স্ট ডিভিশনে কি হবে না এটা নেমে যাবে 46-এ, যদি ডিএনএ দেখি আমি, কিন্তু ক্রোমোজোম বলছি 46-এ। এবারে এখান থেকে কি হবে না সে হ্যাপ্লয়েড নেমে যাবে, অর্থাৎ 23টা করে ডিএনএ তে নেমে যাবে সংখ্যাটা। কিন্তু যদি আমরা ক্রোমোজোমে রিলেট করাই তাহলে কিন্তু এখানে 2n থাকছে, এরপরে এখানে n যাচ্ছে, এখানে n, এটাও n, এটা n, এটা n। তাহলে এটা বলছে আমি মিওসিস 1, এটা বলছি মিওসিস 2। তাহলে একটা জিনিস পরে এটা আমরা ডিটেলসে জানছি, এখানে একটা জিনিস জাস্ট তোমাকে মনে রাখতে হবে যে এখানে ইন্টারফেজ কিন্তু ওয়ান টাইম হয়, এবং ডিএনএ রেপ্লিকেশন যেটা আমরা এস ফেজে ঘটে এটাও একবার ঘটে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে দুবার বিভাজন কিন্তু নিউক্লিয়াসের বিভাজন দুবার হয়। তাহলে দুবার বিভাজন হওয়ার কারণে এখানে যে আমার টোটাল, তাহলে যদি আমি ডিএনএ কন্টেন্ট দেখি 2c, এটা 92 বলছি, এস পেজে ডবল হয়ে গেছে। এটাকে এবারে ভাগ করে দিচ্ছে টোটাল 4টা ভাগে, 23টা করে ক্রোমোজোম বিশিষ্ট 4টা হ্যাপ্লয়েড সেল তৈরি করছে, যাদের আমরা বলছি কি গ্যামেট, হয় মেল গ্যামেট না হলে ফিমেল গ্যামেট। ক্লিয়ার? চলো নেক্সট দেখবো আমরা স্টেজেস অফ মিওসিস। এবারে বললাম কি যে কোনো কোষ বিভাজন যদি হয় সে সেলটা সেল সাইকেলের ভিতর দিয়ে যায়, অর্থাৎ সে মিওসিস হোক মাইটোসিস হোক যাই হোক, সে প্রথম সেখানে ইন্টারফেজ হবেই, ইন্টারফেজ তো হবে। ইন্টারফেজ হওয়ার পরে কি হবে না আরেকটা স্টেজ ঘটবে যাকে বলছি আমি এম ফেজ। ক্লিয়ার? এটা মূল দুটো ধরো সেল সাইকেলের ফেজ হয়, যে কোনো সেল সাইকেল যদি আমরা মাইটোসিস বা মিওসিস দেখি। ক্লিয়ার? ইন্টারফেজে বলছি তাহলে কি না একে তিনটা দশায় ভাঙছে, G1, S এন্ড G2। আর যদি এম ফেজ দেখি একে আমরা দুটো দশায় ভেঙে দিই, একটা বলছি নিউক্লিয়াসের বিভাজন বা যাকে বলছি ক্যারিওকাইনেসিস, আর একটা বলছি আমরা সাইটোকাইনেসিস বা তার যে সাইটোপ্লাজম থাকছে তার বিভাজন। ক্লিয়ার? এই যে ক্যারিওকাইনেসিস এটা বলা হচ্ছে মিওসিসের ক্ষেত্রে একটু ইউনিক টাইপের হয়, এটা দুবার হয়। যেহেতু আমার এখানে উদ্দেশ্য থাকছে 4টা সেল তৈরি করা, 4টা হ্যাপ্লয়েড সেল তৈরি করা, এই জন্য এই ক্যারিওকাইনেসিস এইটা একটু আলাদা হয় মাইটোসিসের থেকে। নাহলে এই দশাটা তো একবারে সেম মাইটোসিসের মতোই হয়। বা যদি আমরা দেখি যে সাইটোকাইনেসিসও প্রায় একই ধরো, এগুলো সম্পর্কে ডিটেলস আমার জানার দরকার নেই, কারণ মাইটোসিস যদি তুমি পড়ে নিয়েছো তাহলে মাইটোসিসে অবশ্যই তুমি যা পড়েছো সেম একই জিনিসই ঘটে, শুধু আমার ক্যারিওকাইনেসিস দেখা দরকার আছে, কারণ এটা একটু ইউনিক টাইপের হয় মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এই যে ক্যারিওকাইনেসিস এটা বলা হচ্ছে এই যে নিউক্লিয়াসের বিভাজন এটা দুবার ঘটে। এটা সেখানে আমরা অলরেডি স্টেটমেন্টটা আগে পড়ে নিয়েছি, যেখানে দেখছিলাম কি যে তাহলে রেপ্লিকেশন একবার হয় ডিএনএ রেপ্লিকেশন, কিন্তু ক্যারিওকাইনেসিস দুবার হয়, যাকে আমরা বলছি কি একটা দশা বলছি মিওসিস 1 আর একটা বলছি মিওসিস 2। এই যে মিওসিস 1 হয়, এই মিওসিস 1 কে একইভাবে যেরকম আমরা মেটাফেজে মাইটোসিস কোষের জন্য দেখেছিলাম যে ক্যারিওকাইনেসিসের 4টা দশা হয়, এটাও 4টা দশাতেই ভাগ করা হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। ক্লিয়ার? একইভাবে যদি আমি মিওসিস 2 দেখি একেও আমি ওইভাবে 4টা দশাতে ভেঙে দিচ্ছি একই ভাবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। এবারে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে যে মিওসিস 1 যেহেতু বলছি আমি প্রত্যেকটার সাথে এখানে 1 কথাটা যুক্ত করবো, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আর মিওসিস 2 এর ক্ষেত্রেও একইভাবে আমি তাহলে 2 কথাটা যুক্ত করবো, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এন্ড টেলোফেজ 2। ক্লিয়ার? এবারে দেখো এই যে প্রোফেজ 1 হয় এই দশাটা মিওসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ,
কারণ এই জায়গাটায় একটা বিশেষ ঘটনা ঘটে যাকে আমরা ক্রসিং ওভার নামে জানি। অর্থাৎ যে সমস্ত ক্রোমোজোম হয় তার মধ্যে নন সিস্টার ক্রোমাটিড সম্পর্কে আমরা জানবো। তো তার মধ্যে খন্ডাংশের বিনিময় ঘটে যাকে বলা হয় ক্রসিং ওভার, যেখানে জিনের পুনঃসংযুক্তি হয়, সেটা এই প্রোফেজ ওয়ানে ঘটে। এই প্রোফেজ ওয়ানে এই ক্রসিং ওভার ঘটার কারণে এই দশাটা অনেকটা দীর্ঘস্থায়ী হয়, টাইম নেয়, বা এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে ক্রসিং ওভারটাকে কমপ্লিট করাতে গিয়ে। এই জন্য একে মোস্ট ড্রামাটিক ফেজ বলা হয়। এটাকে খুবই নাটকীয় দশা হিসাবে ধরা হয়, মোস্ট ড্রামাটিক ফেজ ধরা হয়। এবং এই দশাটাকে এই কারণে একে আরো ফার্দার 5টা ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া হয়। ক্লিয়ার? প্রোফেজ ওয়ানটা যেহেতু অনেক কিছু ঘটনা ঘটছে ক্রসিং ওভার সম্পন্ন করা দিয়ে, তো সেক্ষেত্রে আমরা প্রোফেজ ওয়ানটাকে, এমনিতে তো নর্মালি প্রোফেজ যে ঘটনাগুলো ওগুলো তো ঘটছে, সাথে আবার ক্রসিং ওভার ঘটাতে গিয়ে এখানে আরো কিছু ঘটনা এক্সটেন্ডেড ভাবে ঘটছে। এই কারণে একে আমরা ছোট ছোট সাব ফেজে ভাগ করে দিই, 5টা সাব ফেজে ভাগ করি মূলত। তার মধ্যে ফার্স্ট বলা হচ্ছে লেপ্টোটিন, সেকেন্ড জাইগোটিন, থার্ড প্যাকাইটিন, ফোর্থ ডিপ্লোটিন, and the last phase diakinesis. ক্লিয়ার? এবারে দেখো তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে যে আমার মিওসিস ওয়ান ফার্স্ট হবে, এর মধ্যে প্রোফেজ ওয়ান হবে। প্রোফেজ ওয়ানের মধ্যে বলা হচ্ছে যে ফার্স্ট লেপ্টোটিন হবে, তারপরে জাইগোটিন, তারপরে প্যাকাইটিন, তারপরে ডিপ্লোটিন, তারপরে ডায়াকিনেসিস। এই দশাগুলো ঘটানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার ক্রসিং ওভারটাকে কমপ্লিট করা, সাথে আমার যে প্রোফেজে যে ঘটনাগুলো হয় ওগুলোকে কমপ্লিট করা। এটা হয়ে যাওয়ার পরে সেলটা ঢুকে যাবে আমার মেটাফেজ ওয়ানে, এরপরে অ্যানাফেজ ওয়ান, এখান থেকে টেলোফেজ ওয়ান দিলে আমার মিওসিস ওয়ান কমপ্লিট। মিওসিস ওয়ান কমপ্লিট হওয়ার পরে এখানে কি হবে না, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেলটা কিছুক্ষণ রেস্ট নেয়। ক্লিয়ার? সে ধরো পরের ডিভিশনে ঢোকার আগে সে কিছুটা শক্তি সঞ্চয় করে এবং একটা ছোট্ট একটা ইন্টারভ্যাল ফেজ দেখা যায়, কিছুক্ষণের জন্য রেস্ট নেয়। একে বলছে, এই রেস্টিং স্টেটটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। যেন মনে থাকে যেটা মিওসিস ওয়ান আর মিওসিস টু এর মাঝে সেলটা যে একটা রেস্টিং স্টেটে যাচ্ছে কিছুক্ষণের জন্য, একে আমরা ইন্টারকাইনেসিস নামে জানছি। এই ইন্টারকাইনেসিস সম্পন্ন হওয়ার পরে কোষটা ঢুকে যায় মিওসিস টু তে। মিওসিস টু তে সে ফার্স্ট তাহলে করবে প্রোফেজ ওয়ান, তারপরে মেটাফেজ ওয়ান, তারপরে অ্যানাফেজ ওয়ান, সরি প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, তারপরে টিলোফেজ টু। এবার টিলোফেজ টু কমপ্লিট করার পরে সেলটা এবার সাইটোকাইনেসিসে ঢুকে টোটাল এখানে আমার 4টা সেল তাহলে তৈরি করে দিবে, 4টা হ্যাপ্লয়েড সেল এখানে বানিয়ে নেবে। ক্লিয়ার? এই ছিল আমার দশা। এবারে দেখো এখানে এই ছবিটা একটু রিলেট করতে পারো কি হয় ঘটনাটা। দেখো ফার্স্ট আমরা জানছি তাহলে দেখো যে এই যে কন্ডিশনটা, এটা মনে করো, এটা তুমি রিলেট করো, এটা G1 এ ছিল, কারণ সেলটার মধ্যে এখনো তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএ সিনথেসিস হয়নি। এটা G1 এ ছিল, G1 থেকে যখন এসে ঢুকছে তখন ধরো তার মধ্যে কি হচ্ছে না, এটা আবার এরকম করে আর একটা সেট বানাচ্ছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমার জাস্ট সেল সাইকেলে প্রবেশ করে বা ইন্টারফেজে আছে সেটা বলা যায়। ইন্টারফেজে তাও আরো স্পেসিফিক করে বললে বলা হচ্ছে কি যে G1 এ আছে। এবার যখন ধরো এস পেজে ঢুকছে তখন এই কন্ডিশনটা সে অ্যাচিভ করে নিচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা অবশ্যই ক্রোমোজোম সংখ্যা একটা থাকছে কিন্তু কারণ সেন্ট্রোমিয়ার একটা আছে, কিন্তু তারা ধরো ডিএনএ কন্টেন্টটাকে ডবল করে নিচ্ছে। ডিএনএ ছিল, ডিএনএ আর একটা সিনথেসাইজ করে সে ক্রোমাটিড বাহু হিসেবে সে জুড়ে থাকছে এভাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এবারে হয় কি না, এবারে এখানে ক্যারিওকাইনেসিস স্টার্ট হবে। ফার্স্ট ক্যারিওকাইনেসিস তাহলে প্রথম দশা, যাকে আমরা মিওসিস ওয়ান বলছি। আর এখানে বলছি যে এটাকে বলছি আমরা মিওসিস টু। আচ্ছা, মিওসিস ওয়ানে এখানে কি হয় দেখো, মিওসিস ওয়ানে ভালো করে লক্ষ্য করো, এই যে দুটো আমরা ক্রোমোজোম বলছি, এই যে ক্রোমোজোম এটা আর এটা মনে করো, এটা একটা সমস্ত ক্রোমোজোমের একটা জোড়া, এটা একটা সমস্ত ক্রোমোজোম। কারণ নর্মালি আমরা জানি কি যে 46টা যে ক্রোমোজোম থাকে আমাদের মধ্যে, এটা বলা হচ্ছে 23x2 তে থাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম সিমিলারলি একই দেখতে আর একটা ধরো থাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের দুটো কপি থাকে। ক্লিয়ার? তাহলে যখন এস পেজে ঢুকছে, এস পেজে ঢুকলে কি হচ্ছে, এস পেজের পরে এ কি করছে না, এইরকম স্টেটে যাচ্ছে, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার না বাড়লেও তার ডিএনএ বাড়ছে, ক্রোমাটিড বাহু বাড়ছে। এই যে দুটো ক্রোমোজোম একসাথে, এদের বলছি আমি হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। এই সমসংস্থ ক্রোমোজোম গুলা মিওসিস ওয়ানে আলাদা হয়। ভালো লক্ষ্য করো, এখানে দেখো, এখানে এই যে পেয়ারিংটা দেখেছে, হ্যাঁ এই যে পেয়ারিংটা দেখেছে, মনে করো এর সাথে এটা, দেখো এখানে সমসংস্থ ক্রোমোজোম আমার এটার সাথে এটা ছিল, আর মনে করো এটা আমি লিখছি যে 1 এর এ, এটা বলছি 1 এর বি, আর এটা বলছি 2 এর এ, এটা বলছি আমি 2 এর বি। ক্লিয়ার? এবার এখানে ক্রসিং ওভার হয়েছে, এই জন্য এখানে একটু চেঞ্জ করে যে কালার গুলো। এবারে কি হচ্ছে দেখো যে এই যে 1 এর এ মনে করো এখানে এসছে,
আর তার সাথে 2 এর বি মনে করে এসছে, অর্থাৎ প্রত্যেকটা যে সমস্ত ক্রোমোজোম ছিল তার একটা কপি এ সেলটাই গেছে আর একটা কপি এ সেলটাই গেছে। একইভাবে প্রত্যেকটা সমস্ত ক্রোমোজোমের একটা একটা কপি এখানে আসছে, এই জন্য বলছি এখানে 23টা ক্রোমোজোম তৈরি হচ্ছে, বা এই সেলটা যে তৈরি হচ্ছে এটা এন তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড। অর্থাৎ মিওসিস 1 যেটা হয়, মিওসিস 1টা এটা রিডাকশনাল ডিভিশন হয়। কি বলছি কেসটা, যে এখানে অ্যাকচুয়ালি ক্লাস বিভাজন ঘটে যায়, রিডাকশনাল ডিভিশন হয়। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ক্রোমোজোম গুলো আলাদা হয়ে গেছে, আলাদা হওয়ার কারণে যেহেতু একটা করে যাচ্ছে আবার, তাহলে এই জন্য আমার 23টা ক্রোমোজোম হয়েছে। অর্থাৎ এইখানে 46টা ক্রোমোজোম ছিল, এখান থেকে তাহলে দেখতে পাচ্ছি এখানে এর নাম্বারটা ফল করেছে, অর্থাৎ 23টা ঢুকছে। এই কারণে এটাকে আমি রিডাকশনাল ডিভিশন বলছি। এবং এখানে যে ভাগটা হচ্ছে মিওসিস 1 এখানে অ্যাকচুয়ালি কারা ভাগ হচ্ছে, সমস্ত ক্রোমোজোম ভাগ হচ্ছে। তাহলে বলা যায় যে এই জায়গাটা কি হয়, সেগ্রিগেশন হয়, সেগ্রিগেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোম পৃথক হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার মিওসিস 2। মিওসিস 2 দেখো, মিওসিস 2 কে বলা হয় যে এটা রিজেম্বলেন্স দেখায়, মিল দেখায় কার সাথে, মাইটোসিসের সাথে। কারণ মাইটোসিসে আমরা যেরকম জানতাম মনে করো যে এরকম করে দুদিকে সেন্ট্রিওল থাকছে, সেন্ট্রিওল থেকে কি হচ্ছে না, এখানে ক্রোমোজোম গুলো এইভাবে মাঝখানে ইকুইটোরিয়াল প্লেনে থাকছে মেটাফেজে, এবার তার সাথে দুটো দুটো করে বেমতন্তু এসে এইভাবে লাগে, দিয়ে কি করে না এই ক্রোমাটিড বাহুগুলোকে আলাদা করে নিয়ে চলে যায় অ্যানাফেজ দশায়। ক্লিয়ার? অর্থাৎ এখানে আমার ক্রোমাটিড বাহুগুলো আলাদা হয়, যেটা মাইটোসিসে হয় সিমিলার একই টাইপে এখানে ক্রোমাটিড বাহু আলাদা হয়। তাহলে এখানে জানছি যে মিওসিস 2 তে ক্রোমাটিড আর্মস আর সেপারেটেড, ক্রোমাটিড বাহুগুলো আলাদা হয়। এবারে দেখো যেহেতু ক্রোমাটিড বাহু আলাদা করছে, এখানে ক্রোমোজোম সংখ্যা কমছে না, কারণ এখানে ধরো তাহলে আমরা নর্মালি জানি কি যে যদি একটা ক্রোমোজোম আমরা দেখি, ক্রোমোজোম যে নাম্বারিং হয় এটা সেন্টিমিটারের উপরে হয়। এরপরে যদি আমার ক্রোমাটিড বাহু দুটো থাক, চারটা থাক, যাই থাক, ক্রোমোজোম নাম্বার কিন্তু একটা। এবার একে যখন আমি ভাগ করে দিচ্ছি, এভাবে ভাগ করছি, তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যা হয়ে যাচ্ছে দুটো, স্বাভাবিক। তাহলে একটা যখন এ কোষটায় চলে যাচ্ছে, একটা এদিকে কোষে চলে যাচ্ছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এতে ক্রোমোজোম সংখ্যা কোনো কমছে না। এখানেও ধরো হচ্ছে এন, তাহলে এটাও এন, এটাও এন। এবার এটা একটা সেলের ক্ষেত্রে গেছে, এটা একটা সেলের ক্ষেত্রে গেছে, এই জন্য ক্রোমোজোম সংখ্যা আমার কমছে না। অর্থাৎ এখানে যে বিভাজনটা ঘটছে এটা রিডাকশনাল ডিভিশন না, এটা ইকুয়েশনাল ডিভিশন, ইকুয়েশনাল ডিভিশন মনে থাকবে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে আমার, যদি আমি মিওসিস 1 দেখি, একে আমি রিডাকশনাল ডিভিশন বলছি। অর্থাৎ অ্যাকচুয়ালি যে মিওসিস বলা হচ্ছে যে এটা ক্রস বিভাজন, এটা মিওসিস 1টার কারণেই হয়, কারণ এখানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো আলাদা হয়। যে 23টা দুটো সেল বানাচ্ছে, এই দুটো সেলের মধ্যে এবার ক্রোমাটিড গুলো আলাদা হচ্ছে, যে এ সেলটা থেকে দুটো সেল, এ সেলটা থেকে দুটো সেল, টোটাল 4টা সেল তৈরি হচ্ছে, তাদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু কমছে না, অর্থাৎ এই দুটো সেলের সাপেক্ষে কমছে না। অর্থাৎ মিওসিস 2 কে বলছি আমরা সময় বিভাজন, মাইটোসিসের মতো। এবং এখানে বিভাজনটাও যদি লক্ষ্য করা, এটা কমপ্লিটলি মাইটোসিসের সাথে মিল থাকে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো মিওসিস 1 এর প্রফেজ 1। প্রফেজ 1টাকে আমরা এবার ফার্দার ডাইসেক্ট করব, দেখবো যে এখানে কি কি ঘটনাগুলো ঘটছে এবং প্রত্যেকটা যে সাবস্টেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো ফার্স্ট আসছে, তাহলে দেখি প্রফেজ 1 এর মধ্যে ফার্স্ট দশা যেটা আছে আমরা জানছি কি, হ্যাঁ এখানে আচ্ছা পরে দেখছি। এখানে বলতে চাইছে দেখো যে ইট ইজ টিপিক্যালি লঙ্গার এন্ড মোর কমপ্লেক্স। ক্লিয়ার? প্রফেজ 1 সম্পর্কে আমি অলরেডি বলেছিলাম, মনে করো যেখানে যেহেতু ক্রসিং ওভার ঘটছে, এখানে ক্রসিং ওভার ঘটার কারণে এই দশাটা যথেষ্ট ইলংগেটেড হয়ে যায়, বড় হয়ে যায়, এই জন্য এটাকে মোস্ট ড্রামাটিক ফেজ বলা হয়, বা সবচেয়ে বড় দশাও বলা হয়। এমনকি 5টা সাব ডিভিশনে 5টা সাব ফেজে ভাগ করে দেয়। প্রথম হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। ক্লিয়ার? চলো দেখো ফার্স্ট তাহলে দশা থাকছে আমাদের প্রফেজ 1 এর ফার্স্ট দশা, যাকে বলছি আমি লেপ্টোটিন। লেপ্টোটিনে হয় কি, লেপ্টোটিনে নর্মালি আমরা জানি কি যে যখন প্রফেজ 1 স্টাডি করছিলাম আমরা মাইটোসিসের সময়, মনে করো সেখানেও আমরা দেখেছি যে এই যে সেলটার মধ্যে ক্রোমাটিন জালিকা যেটা ছিল, মনে করো এই যে ক্রোমাটিন জালিকা থাকে নিউক্লিয়াসের মধ্যে, এরকম জড়িয়ে থাকে একে অপরের সাথে, একে ক্রোমাটিন ফাইবার বলা। এই ক্রোমাটিন ফাইবার এটা অ্যাকচুয়ালি কোন স্টেজে আছে যদি বলা হয়, এটা বলা হচ্ছে এস ফেজ পেরিয়ে গেছে, মানে এর মধ্যে ডিএনএ কিন্তু 2C থেকে 4C কন্ডিশনে আছে। কারণ সেলটার ক্ষেত্রে ইনিশিয়ালি 2C ছিল, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি প্রফেজ 1 দেখছি এটা 4C দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এই যে 4C থাকছে, এই যে ডিএনএ গুলো, এবারে এদের যদি আমাকে সেপারেট করতে হয়, তাহলে প্রথম যেটা আমার করা দরকার আছে, এই ডিএনএ গুলোকে একে অপর থেকে আলাদা করা দরকার আছে, তাদের একটা
ইন্ডিভিজুয়াল এন্টিটির দরকার আছে, একটা পরিচয়ের দরকার আছে, যার জন্য এরা কি করে, এটা করে না এরা পাক খাওয়া শুরু করে। অর্থাৎ এই যে কন্টিনিউ ফাইবার গুলো এরা এরকম করে ফার্স্ট পাক খাবে, পাক খেলে কি হবে, একে অপরের থেকে একটু দূরে চলে যাবে। অর্থাৎ প্রত্যেকটা যে আমার ডিএনএ এরা যেহেতু এরকম করে পাক খেতে স্টার্ট করছে, এরা খুলতে শুরু করবে এরকম করে, আর এরকম করে যে ঝামেলাই ছিল গুঞ্জে ছিল একে অপরের সাথে, এটার থেকে কিন্তু সেপারেট হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এবং এটা যখন আরো সুপার কনডেন্সড ফর্মে যাবে তখন এটা তৈরি করে দেবে কি ক্রোমোজোম। এই সুপার কনডেন্সড ফর্মটাকে বলছি, একবারে ঘনীভূত অবস্থাটাকে বলছি ক্রোমোজোম। অর্থাৎ এই যে ক্রোমাটিন ফাইবার, এটা একটা ক্রোমাটিন ফাইবারটা যদি আমি দেখি, এর উদ্দেশ্য থাকছে, যেহেতু এটা প্রোফেজ ওয়ানে আছে, প্রোফেজ দশায় আছে, এর উদ্দেশ্য থাকছে ক্রোমোজোম তৈরি করা। ক্রোমোজোম তৈরি না হলে এই যে ডিএনএ গুলোকে আমি ইকুয়ালি সেলের মধ্যে ডিভাইড করতে পারবো না। তাহলে ফার্স্ট এই কন্ডিশনটা এখানে স্টার্ট হবে, এখানে কন্ডেনসেশন স্টার্ট হবে, বা একে বলা যায় স্পাইরালাইজেশন হবে, পাক খাওয়া শুরু হবে। কার মধ্যে না ক্রোমাটিন ফাইবারের মধ্যে, যাতে করে আমার ক্রোমোজোম গুলো তৈরি হয়ে যায়। আর কি হবে, এখানে নিউক্লিয়াসটা এনলার্জ হয়, বড় হয়, কারণ স্বাভাবিক জিনিস, এখানে নিউক্লিয়াসের মধ্যে যেহেতু মেটাবলিক অ্যাক্টিভিটি এর মুহূর্তে প্রচুর পরিমাণে চলছে, তার মধ্যে ধরো মূল ঘটনাগুলো চলতে আছে, হিস্টোন প্রোটিন সিনথেসাইজ হয়ে আছে, বা তার উপরে ধরো এই যে আমার ক্রোমাটিন ফাইবার তৈরি হচ্ছে, এই কারণে এর মধ্যে এর নিউক্লিয়াসটা বড় হতে শুরু করে। গেল, এটা আমার লেপ্টোডিন স্টেজ। নেক্সট দশা আসো জাইগোটিন, এটা সেকেন্ড দশা বলা আছে প্রোফেজ ওয়ানে। আচ্ছা, এখানে দেখো জাইগোটিনে কি হবে, জাইগোটিনে বলতে চাইছে যে আমার উদ্দেশ্য কিন্তু এখানে একটা থাকছে যে প্রোফেজ ওয়ানকে কমপ্লিট করা, সাথে ক্রসিং ওভারটাকেও কিন্তু কমপ্লিট করা। এবার ক্রসিং ওভার কমপ্লিট করতে গেলে এই জায়গাটায় আমার অলরেডি আমার ক্রোমোজোম গুলো এভাবে তৈরি হয়ে আছে, তাহলে সেলটার মধ্যে তৈরি হয়েছে মনে করো, যে কারণ যেহেতু আমার প্যাকার্ডিন দশা হয়ে গেছে কমপ্লিট, সেখানে আমার ক্রোমাটিন ফাইবার ক্রোমোজোমে পরিণত হয়ে গেছে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, যে যেহেতু আমি ক্রসিং ওভার করতে চাইছি, ক্রসিং ওভার করতে গেলে আমার হোমোলোগাস যে ক্রোমোজোম পেয়ারটা হয়, হোমোলোগাস ক্রোমোজোম যে হয়, অর্থাৎ যে যার যে সমস্ত ক্রোমোজোম, এটা যেন কাছাকাছি আসে, তবে আমি তাদের মধ্যে, তার যে নন সিস্টার ক্রোমাটিড হয়, এদের মধ্যে আমি ক্রসিং ওভারটা ঘটাতে পারবো। অর্থাৎ এখানে একটা কন্ডিশন চলে আসছে আমার, এরা এলোমেলো করে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে থাকলে হবে না, যে যার হোমোলোগাস পেয়ার যেন তার কাছে এসে বসে। এই কন্ডিশনটাকে বলছি, যখন এই যে সার্চিংটা হচ্ছে, হোমোলোগাস পেয়ার এই যে কাছাকাছি আসছে, দিয়ে ধরো একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকছে, একে বলছি আমি সাইন্যাপসিস। ক্লিয়ার? এটা মনে থাকে, এটা তাহলে আমার কোন দশায় হয়, জাইগোটিনে হয়। ক্লিয়ার? জাইগোটিনে সাইন্যাপসিস হয়, যে যাকে বলা হচ্ছে যে এই যে সমস্ত ক্রোমোজোম গুলো এরা জোট বাঁধতে শুরু করে, অথবা কাছাকাছি আসে। এবার একটা কন্ডিশন দেখো, যে এরা কাছে চলে এলে হবে না, যতক্ষণ আমার ক্রসিং ওভারটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ এরা কাছে থাকা দরকার আছে, অর্থাৎ এদের হোল্ড করে রাখা দরকার আছে, এই পজিশনে ধরে রাখা দরকার আছে। এর জন্য কি করে না, এইখানে একটা এরকম একটা প্রোটিন কমপ্লেক্স এখানে তৈরি হয়, এখানে একটা প্রোটিন কমপ্লেক্স তৈরি হয়, যেটা একটা গ্লুর মতো, একটা আঠার মতো কাজ করে, যেটা একে হোল্ড করে ধরে রাখে এই পজিশনে। এই আঠাটার নাম দেওয়া হয় সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স। সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে সাইনোটোনিয়াল কমপ্লেক্স কিন্তু এই দশাতে তৈরি হয়। তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট, যে এখানে সাইনোটোনিয়াল কমপ্লেক্স আমরা দেখতে পাই। ওকে, আর কি বলছে দেখো, যে এইখানে এই যে আমি ক্রোমোজোম গুলো দেখছি, এই ক্রোমোজোম গুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি কি, যে এর মধ্যে যদি আমি এই ক্রোমাটিড বাহু দেখি, তাহলে একটা ক্রোমোজোমে থাকা দুটো ক্রোমাটিড বাহুকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। একে বলছি আমি সিস্টার ক্রোমাটিড। যখন একটা ক্রোমোজোমে আমি দেখছি, ধরো আমি এর ক্ষেত্রেও দেখতে পাই সিস্টার ক্রোমাটিড, কিন্তু যখন আমি দেখছি যে এর সাপেক্ষে এটাকে তুলনা করছি, তার সমস্ত ক্রোমোজোমের সাথে কম্পেয়ার করছি, তার কোনো একটা ক্রোমাটিড বাহুকে, তখন তাকে বলছি আমি কিন্তু নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এখানে আর একটা জিনিস দেখো যেটা দাঁড়াচ্ছে আমার, যে এখানে দেখতে পাচ্ছি কি, যে তাহলে নন সিস্টার ক্রোমাটিড বুঝে গেছি। এবারে বলা হচ্ছে যে এই যে আমার দুটো ক্রোমোজোম এই কন্ডিশনে থাকছে একসাথে, একে বলা হয় বাইভ্যালেন্ট। একে বলছে বাইভ্যালেন্ট, কারণ একটাকে যদি বলি তাহলে মনোভ্যালেন্ট বলছে, দুটো এরকম করে রাখছে সমস্ত ক্রোমোজোম একসাথে বলে একে বাইভ্যালেন্ট দশাও বলছে। আচ্ছা, এখানে যেহেতু চারটা সিস্টার ক্রোমাটিড একসাথে থাকছে, বা চারটা ক্রোমাটিড বলা যায়, চারটা ক্রোমাটিড আমি দেখতে পাচ্ছি, এর দুটো একসাথে থাকছে, এই জন্য এই কন্ডিশনটাকে টেট্রাডো বলা হয়। অর্থাৎ এখানে সাইনোটোনিমাল কমপ্লেক্স এদের ধরে রেখেছে, এরা বাইভ্যালেন্ট কন্ডিশনে আছে, সাথে টেট্রাড কন্ডিশনেও আছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই দুটো যেন আমার কি পয়েন্ট মনে থাকে, সাইনাপসিস, সাইনোটোনিমাল কমপ্লেক্স,
বাইভ্যালেন্ট টেট্রাড। চলো নেক্সট দশা আমরা দেখবো প্যাকাইডিন। আচ্ছা প্যাকাইডিন দেখো, এবারে আমার উদ্দেশ্য কি ছিল, এখানে ক্রসিং ওভার ঘটানো। তাহলে ক্রসিং ওভার ঘটতে গেলে আমার নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খন্ডাংশের বিনিময় হওয়া দরকার আছে। এটা করার জন্য কি হয় না, ফার্স্ট এরকম করে একটা সাইন্যাপটিক নোডিউল তৈরি হয়। এই যে আমার নন সিস্টার ক্রোমাটিডটা ছিল, এটা মনে করো এখানে এই যে আমার এই যে জাংশন গুলো, এই যে পয়েন্ট গুলো, এই যে নোড গুলো, এদের বলা হয় সাইন্যাপটিক নোডিউল। সাইন্যাপটিক নোডিউল অর্থাৎ এই যে আমার দুটো নন সিস্টার ক্রোমাটিড, এরা কি করে না এরকম করে একে অপরের উপরে জড়িয়ে যায়। জড়িয়ে যাওয়ার এই কন্ডিশনটায় যে ছোট ছোট যে পর্বগুলো তৈরি হয়, এদের আমরা নাম দিচ্ছি সাইন্যাপটিক নোডিউল। এই সাইন্যাপটিক নোডিউল তৈরি হওয়ার একটাই উদ্দেশ্য, যাতে ক্রসিং ওভার হয়। এবারে কি করে হবে না, এর মধ্যে হয় কোনো এই ইন্টারমিডিয়েট অর্থাৎ অন্তর্বর্তী কোনো খণ্ড কেটে এখানে থেকে ধরো কাটাবে, ফার্স্ট কাটার পরে এ এখানে চলে আসবে, এ এখানে চলে যাবে। এটা এখানেও হতে পারে বা এটা টার্মিনালি হতে পারে, প্রান্তীয় হতে পারে। এই পার্টটা কাটবে, এখান থেকে এখানে যাবে, এই পার্টটা কেটে এখানে আসবে। তাহলে এই জায়গাটায় এই যে ধরো দুটো ঘটনা থাকছে এখানে, এই যে আমার যদি আমার খণ্ডাংশগুলোকে বিনিময় করতে হয়, তাহলে দুটো কেস থাকছে, একে কাটা প্লাস রিজয়েন। এবং এই পুরো প্রক্রিয়াটা এটা এনজাইমের উপস্থিতিতে হয়, কিছু উৎসেচক এখানে সাহায্য করে। এবং যে একটাই এনজাইম কমপ্লেক্স এ দুটো কাজ করায়, অর্থাৎ কাটা প্লাস রিজয়েন করে। যে এনজাইমটা এখানে করছে, যে উৎসেচকটা এখানে হেল্প করছে, তার নাম দেওয়া হয় রিকম্বিনেজ। রিকম্বিনেজ রিকম্বিনেজ এই যে উৎসেচকের এই যে ধরো টার্মটা, এটা যথেষ্ট রিলিভেন্ট এই প্রসেসটার সাথে। কারণ আমি প্যাকাইডেনে জানছি, তাহলে প্যাকাইডেনে জানছি এখানে ক্রসিং ওভার ঘটবে, সাইনোটিক নোডিউল তৈরি হবে, খন্ডাংশের বিনিময় হবে, যাকে আমরা বলছি কি ক্রসিং ওভার। ক্লিয়ার? এই ক্রসিং ওভারের রেজাল্ট কি আসবে না, জিনগুলোর মধ্যে পুনঃসংযুক্তি দেখা যাবে। অর্থাৎ এর কিছু জিন এর মধ্যে যাবে ক্রোমোজোমটার মধ্যে, এই ক্রোমোজোমটায় যে সমস্ত জিনগুলো ছিল বা অ্যালিল গুলো ছিল, খুব স্পেসিফিক করে বললে বলবো অ্যালিল গুলো ছিল, এরা এর মধ্যে আসবে। অর্থাৎ তার মধ্যে অ্যালিল গুলো বা জিনগুলোর মধ্যে একটা আমরা রিকম্বিনেশন দেখতে পাবো, পুনঃসংযুক্তি দেখতে পাবো। তাহলে এর রেজাল্ট আসছে কি আমার রিকম্বিনেশন। জিনগুলো পুনরায় সজ্জা নেবে। আচ্ছা এই যে ধরো রিকম্বিনেশন, এইখানে যেহেতু এই উৎসটা হেল্প করে, এই জন্য এর নাম দিচ্ছে রিকম্বিনেজ। ক্লিয়ার? দেখো কি বলছে, তাহলে এটা যথেষ্ট টাইম নেয়, স্বাভাবিক জিনিস, কারণ এখানে সাইনোটিক তৈরি হবে, তারপরে ক্রসিং ওভার ঘটবে। তাহলে এটা ধরো মূল একটা জায়গা আমার প্রফেস ওয়ানের, এই কারণে এটা সবচেয়ে বেশি টাইম। সেকেন্ড কি বলছে দেখো, রিকম্বিনেশন নোডিউল ইজ ফর্ম, তৈরি হয় ইন বিটুইন টু নন সিস্টার ক্রোমাটিড, দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, ইন অর্ডার টু কমপ্লিট ক্রসিং ওভার, যাতে করে এখানে ক্রসিং ওভারটা কমপ্লিট হয়। রিকম্বিনেশন ইজ কমপ্লিটেড বাই দি এন্ড অফ দি প্যাকাইডিন। এবং এই রিকম্বিনেশন যে কন্ডিশনটা, যেটা আমার অ্যাকচুয়ালি ক্রসিং ওভার রেজাল্ট, এটাও কমপ্লিট হয়ে যায় এই প্যাকাইডিন দশা শেষ হতে। যখন প্যাকাইডিন দশা শেষ হবে, ততক্ষণে আমার এই খন্ডাংশের বিনিময় হয়ে যখন ধরো এটা আমার এক্সচেঞ্জ হয়ে যাবে পুরোপুরি ভাবে, যে এটা রিজয়েন করে যাবে, তখন বলছি কি আমার প্যাকাইডিন দশা কমপ্লিট। ক্লিয়ার? চল নেক্সট দেখো ডিপ্লোটিন। এরপর দশা আমার আছে কি ডিপ্লোটিন। আচ্ছা ডিপ্লোটিনে কয়টা জিনিস দেখো, ডিপ্লোটিনে তাহলে জানছি কি যে আমার এই যে আমার সমস্ত ক্রোমোজোম ছিল, তার মধ্যে এই যে আমার নন সিস্টার ক্রোমাটিড ছিল, এরা এরকম করে কিছু করছিল না, এখানে আমার একটা সাইনোটিক নোডিউল ফর্ম করেছিল, যার মাঝে আমার এরকম গ্লুটা ছিল, একটা আঠা ছিল। এই আঠাটা কি করছিল না, একে এই পজিশনে ধরে রেখেছিল, যাতে করে তার মধ্যে আমার ক্রসিং ওভারটা ঘটে যায়। নাহলে এরা ধরো যদি পালিয়ে যায়, তাহলে এখানে ক্রসিং ওভার সম্পূর্ণ হবে। এই জন্য এই আঠাটা থাকে। এবারে যেহেতু আমার ক্রসিং ওভার ঘটে গেছে বা কমপ্লিট হয়ে গেছে আমার প্যাকাইডিনে, এবারে এদের আর এই পজিশনে ধরে রাখার কোনো দরকার নেই, হোল্ড করা দরকার নেই। এরা এবারে কি করে না, প্রথম যে ঘটনাটা ঘটবে এর মধ্যে এই আঠাটা এটা নষ্ট হয়ে যাবে। কি দাঁড়াচ্ছে কেসটা না, এই যে আমার সাইনোটিনিমাল কমপ্লেক্সটা ছিল, এই কমপ্লেক্সটা তাহলে ফার্স্ট এখানে ডিজলভ হয়ে যাবে, কারণ এর আর ফার্দার প্রয়োজন নেই। তাহলে সাইনোটিনিমাল কমপ্লেক্স এটা ফার্স্ট কি হবে, এখানে ডিপ্লোটিনে আমি দেখতে পাবো যে এটা ফার্স্ট ডিজলভ করছে বা ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে বলছে দেখো যে দা রিকম্বিনেন্ট হোমোলোগাস ক্রোমোজোমস আর সেপারেটেড। স্বাভাবিক, এবারে যখন ধরো আমার সেন্ট্রাল কমপ্লেক্সটা নষ্ট হয়ে গেছে, তাহলে একে আর ধরে রাখার কেউ নেই, তাহলে কোনো এখানে ফোর্স নেই। ফোর্স না থাকার কারণে এরা এবারে কি করবে না, দুটো আলাদা হইতে চাইবে। যখন দুটো আলাদা হবে তখন কি হবে না, এরা যখন এভাবে যাচ্ছে, তখন এই জায়গাটা তাহলে এটা খিঁচবে, এরকম করে ধরো মনে করে এই পজিশনে ছিল, তাহলে এরকম পজিশন থেকে যখন টানছে এভাবে
যখন এভাবে হবে তখন কেসটা আমি দেখতে পাচ্ছি যে এই যে নডিউলগুলো যদি লক্ষ্য করি, নডিউলগুলো এরকম ছিল, এবারে এটা এরকম খিচার কারণে এটা কি হবে না এরকম প্রমিনেন্ট একটা এক্স আকৃতি স্ট্রাকচার নেবে, এরকম একটা এক্স শেপড স্ট্রাকচার এখানে তৈরি হবে, ফর্মেশন হবে, যাকে বলছি আমরা কায়াজমা। তাহলে এই দশায় কায়াজমা ফর্মেশন কিন্তু হয়, এটা মনে থাকে, এই কায়াজমাটা ফর্মেশন এখানে দেখতে পাওয়া যায়। খুব ইজি জিনিসটা, কারণ যেহেতু আমার আঠাটা এখানে নেই, না থাকার কারণে এই আঠাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হবে না এরা যেহেতু দুদিকে টানছে এই মোমেন্টামের কারণে এখানে আমার এই যে সাইনিক নডিউল গুলো এগুলো আস্তে আস্তে খুলতে থাকবে এবং এটা খুবই প্রমিনেন্ট এক্স আকৃতির একটা গঠন তৈরি করবে, যাকে আমরা বলছি কি কায়াজমাটা। তাহলে এখানে এটাও কি পয়েন্ট এখানে যেন মনে থাকে, সাইনোডার্মাল কমপ্লেক্স নষ্ট হয়, কায়াজমাটা ফর্মেশন হয়। আর এটা ধরো এখানে একটা অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে, যেন ধরো উসাইড অফ দি সাম ভার্টিব্রেটস ডিপ্লোয়িং লাস্ট ফর মান্থস এন্ড ইয়ার্স, বলতে চাইছে যে যদি আমি কিছু ভার্টিব্রেট জীবের মধ্যে দেখি, যেরকম মানুষের ক্ষেত্রে যদি দেখা হয়, আমাদের মধ্যে যে ডিম্বাণুর পরিস্ফুরণ দেখা যায় না মহিলাদের মধ্যে, এটা কিন্তু ডিপ্লোয়িং দশাতে কয়েক বছরের জন্য এটা থেমে যায়, ওই জায়গাটায় গিয়ে এটা স্টান্ট করে যায় বা থেমে যায়, যেটা আবার তার যখন বয়ঃসন্ধি স্টার্ট হয় তখন তারপরে আবার এটা স্টার্ট হয়, ওই জায়গা থেকে আবার রিজিউম করে স্টার্ট হয়, অর্থাৎ ডিপ্লোয়িং দশায় থেমে যেতে পারে, এটা একটু মনে রাখবে। চলো নেক্সট দেখবো আমরা ডায়াগনোসিস। ডায়াগনোসিস যদি বলা হয় এখানে আমার তাহলে আসছে লাস্ট দশা প্রোফেজোয়ানা। এখানে কি হবে দেখো, এবারে আমার যেহেতু এখানে গ্লুটা নষ্ট হয়ে গেছে না, এখানে গ্লুটা নষ্ট হয়ে গেছে, এবার গ্লুটা যেহেতু ডিসইন্টিগ্রেট করে গেছে, এবারে এখানে এক্স আকৃতির এরকম স্ট্রাকচার গুলো এসেছিল, কেন আসছিল কারণ এটা এরকম করে টানছিল, এই জন্য এটা এগাচ্ছিল এইভাবে। এবার একটা পর্যায়ে কি হবে না এটা ধীরে ধীরে এটা আমার কি হবে না এটা ধীরে ধীরে কমে যাবে, এটা কমে যাবে এবং একটা পর্যায়ে এটা পুরোপুরি খুলে যাবে, দুটো বাহু এরকম করে আলাদা হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এ ধীরে ধীরে এদিকে প্রান্তের দিকে মুভ করছে এবং শেষমেশ এটা খুলে গেছে, এবং এখানে দুটো কালার চেঞ্জ করেছে কেন, কারণ এরা অলরেডি ক্রসিং ওভার কমপ্লিট করে নিয়েছে, এদের মধ্যে খন্ডাংশের বিনিময় ঘটে গেছে। ক্লিয়ার? তাহলে এখানে জানাচ্ছে কি যে এখানে এই যে আমার নডিউলটা ছিল, এটা যে এই যে প্রান্তের দিকে গমন, এটাকে বলা হয় টার্মিনালাইজেশন, অর্থাৎ টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা, এই যে কায়াজমাটা টার্মিনালাইজেশন প্রান্তীয়করণ এই দশাতে ঘটছে, ফার্স্ট কন্ডিশন, এটা মনে দেয়। নেক্সট বলা আছে ক্রোমোজোমস আর ইন সুপার কনডেন্সড ফর্ম, সব জিনিস যেহেতু প্রফেজটা কমপ্লিট হয়ে আসছে ধীরে ধীরে, কারণ আমি প্রফেজেই দেখছি এটা, এবারে ক্রোমোজোম গুলো তাহলে একবারে তার সুপার কনডেন্সড ফর্মে ঢুকবে, কারণ সে পরে ধরো এর পরেই চলে যাবে মেটাফেজে, আর মেটাফেজে আমরা জানি কি যে মেটাফেজে ক্রোমোজোম সবচেয়ে হাইলি কনডেন্সড ফর্মে থাকে, এবং এটা কমপ্লিট কোথায় হয়, প্রফেজেই কমপ্লিট হয়। এবারে প্রফেজের আমি লাস্ট অন্তিম পর্যায়ে আছে, তাহলে এখানে কি হবে ক্রোমোজোম গুলো অলরেডি আমার সুপার কনডেন্সড ফর্মে কিন্তু পৌঁছে গেছে। নিউক্লিয়াস এন্ড নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার, এখানে দেখো এই কন্ডিশনটা তোমরা জানো অলরেডি যে আমার যেহেতু এখানে নিউক্লিয়াস থাকে, এই যে নিউক্লিয়াস যে থাকে, নিউক্লিয়াস দ্বিপর্দাবৃত হয় এবং এর মধ্যে কি হয় না এরকম করে আমার এর সাথে এই যে নিউক্লিয়াসের সাথে এর সাথে এন্ডোপ্লাজমিক জালিকা এরকম করে কন্টিনিউয়াস থাকে, তাই না, এই যে নিউক্লিয়াসটা হয় এর মধ্যে এন্ডোপ্লাজমিক জালিকা এরকম করে লেগে থাকে। এর মধ্যে যে আমার নিউক্লিয়াসটা থাকছে, এবারে নিউক্লিয়াসের মধ্যে যেহেতু আমার এখানে সেন্ট্রিওল বাইরের দিকে এরকম করে থাকছে সেন্ট্রিওল, এবার সেন্ট্রিওল কি করে না এখান থেকে আমার স্টার্ট তৈরি করবে বা মাইক্রোটিবিউলকে তৈরি করবে, দিয়ে নিয়ে এসে ক্রোমোজোমের মধ্যে এখানে এসে লাগবে, এই যে ক্রোমোজোম গুলো থাকছে এখানে এই ক্রোমোজোমের মধ্যে এসে লাগবে। এবার ক্রোমোজোমের মধ্যে যদি এসে লাগে তাহলে এরা তো বাধা দিবে, কারণ এরা তো এরকম করে ধরো ঘিরে ধরছে জায়গাটাকে, তাহলে নিউক্লিয় পর্দা আর এন্ডোপ্লাজমিক জালিকা এদের আগে নষ্ট করতে হবে, যাতে করে আমার এই স্পিন্ডল ফাইবার গুলো গিয়ে আমার ক্রোমোজোমের সাথে অ্যাড হতে পারে, তাহলে এগুলোকে নষ্ট করার কিন্তু দরকার পড়ে। এই কারণে বলছে যে নিউক্লিয়াসের মধ্যে এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসটাও নষ্ট হচ্ছে আর সাথে ইআরও তোমরা অ্যাড করো, এন্ডোপ্লাজমিক জালিকা গলগি কমপ্লেক্স এগুলো নষ্ট হয় এই দশাতে। সব জিনিস এখানে দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা নষ্ট হচ্ছে বলে এই জন্য বলা হচ্ছে যেখানে নিউক্লিয়াসের অস্তিত্ব থাকছে না, তাকে আমরা অবশ্যই নিউক্লিয়াসটাকে আর ডিফারেন্সিয়েট করতে পারছি না, এই কারণে বলা হচ্ছে যে নিউক্লিয়াসটাও তাহলে নষ্ট হয়ে গেছে। নেক্সট আসছে আমার মেটাফেজ 1, তাহলে এনাফেজ 1 আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে মেটাফেজ 1 হবে। মেটাফেজ 1 কি হয়, মেটাফেজ 1 আমরা জানি যে ক্রোমোজোম গুলো সুপার কনডেন্সড ফর্মে থাকে, তারা এরকম করে একটা মধ্যবর্তী একটা ইকুইটোরিয়াল বা যে নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে, যাকে বলা হয় মেটাফেজিক প্লেট, একে মেটাফেজিক প্লেট বলা হয়। ক্রোমোজোম গুলো এই দশায়
চলে আসে মেটাফেজিক প্লেট বা মেটাফেজিক প্ল্যানে আসে, মনে করো যে এটা ইকুইটোরিয়াল একটা প্ল্যানে আসে, একে বলছি আমরা মেটাফেজিক প্লেট। এই মেটাফেজিক প্লেটে আসার কারণ বলা হচ্ছে যে এরা যদি মাঝে এরকম করে না বসে, তাহলে ধর এই যে আমার এরপরে কি হবে না, এখানে আমার মাইক্রোটিবিউল গুলো এসে লাগবে, কারণ ক্রোমোজোমের মধ্যে এরকম ডিস্ক শেপেড কিছু প্রোটিনেসিয়াস স্ট্রাকচার দেখা যায় যাদের কাইনেটোকোর বলা হয়। এই কাইনেটোকোরের সাথে গিয়ে আমার কি লাগছে না, এই মাইক্রোটিবিউল লাগছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, যদি মাইটোসিস মনে করতে পারো তোমরা, মাইটোসিসে কি ছিল না, এরকম করে একটা করে ক্রোমোজোম মাঝখানে বসছিল, দুদিক থেকে দুটো করে এরকম করে ধরো মাইক্রোটিবিউল এসে লাগছিল। কিন্তু এখানে এরকম হয় না, এখানে কি হয় না, প্রত্যেকটা হোমোলোগাস পেয়ার তারা এইভাবে ধরো পরপর দুটো দুটো করে বসে। প্রত্যেকটা হোমোলোগাস পেয়ারের সাথে যদি বলা হয় একটা ক্রোমোজোম, অর্থাৎ হোমোলোগাস পেয়ারের যে একটা ক্রোমোজোম তার সাথে একটা কপিতে একদিক থেকে গিয়ে একটা মাইক্রোটিবিউল লাগে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো মাইক্রোটিবিউল না একটা মাইক্রোটিবিউল লাগে। আর এখানে মেটাফেজিক প্লেট যেটা তৈরি হয় এটাও দুটো সারিতে তৈরি হয়, এটা একটা আর এটা একটা, তাহলে দুটো সারিতে তৈরি। এবং এটা যেহেতু আমি মিওসিস ওয়ান বলছি, অলরেডি বলছিলাম মনে করো এখানে মেটাফেজ ওয়ানে এখানে প্রত্যেকটা একটা করে স্পিন্ডল ফাইবার লাগে। এর উদ্দেশ্য হচ্ছে যাতে অ্যানাফেজে এখানে কি হয় না, আমার হোমোলোগাস যে ক্রোমোজোম থাকছে এরা সেপারেট হয়। কারণ এখানে উদ্দেশ্য আমার ক্রোমাটিডকে সেপারেট করা না, হোমোলোগাস ক্রোমোজোমটাকে সেপারেট করা। চলো কি বলছে দেখো, দুটো মেটাফেজিক প্লেট তৈরি হয় প্রথম কথা। 2 নম্বর বলছে দ্য মাইক্রোটিবিউলস ফ্রম দ্য স্পিন্ডল ফাইবারস হ্যাঁ আর অ্যাটাচ টু দি পেয়ারস অফ হোমোলোগাস ক্রোমোজোমস। ঠিক, তাহলে দেখো দুটো যে পেয়ারস থাকছে এর মধ্যে এদিক থেকে একটা মাইক্রোটিবিউল লাগছে, এখানে আরেকটা কপিতে আরেকটা মাইক্রোটিবিউল লাগছে। নেক্সট বলছে অ্যানাফেজ ওয়ান। অ্যানাফেজে আমরা জানি কি এখানে অ্যানাফেজিক চলন হয়, অর্থাৎ ক্রোমোজোম গুলোর মধ্যে তাদের মধ্যে ভাগ হওয়া শুরু হয়ে যায়, অর্থাৎ মাইক্রোটিবিউল গুলো সেখানে আমার অ্যারেঞ্জ হয়ে গেছিল, লেগে গেছিল। এবার অ্যাসেম্বল হওয়ার পরে মাইক্রোটিবিউল গুলো অ্যাসেম্বল সেখানে হওয়ার পরে এখানে কি হচ্ছে, ভাগ হচ্ছে। ভাগ হওয়ার জন্য কি হচ্ছে দেখো, যেহেতু আমার এখানে দেখো লক্ষ্য করো ভালো করে, এখানে টোটাল আমার সেটটা যাচ্ছে, এই যে সেটটা ছিল হোমোলোগাস পেয়ারের যে সেটটা এটা যাচ্ছে, এখানে ক্রোমাটিড বাহু যায়। এই জন্য অ্যানাফেজ ওয়ানে বলছি কি যেখানে সেগ্রিগেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার অর্থাৎ এই যে ধরো হোমোলোগাস ক্রোমোজোমের যে জোটটা থাকছে এর মধ্যে ভাগটা আসছে, অর্থাৎ এনাফেজ ওয়ানে প্রত্যেকটা হোমোলোগাস পেয়ারে একটা করে ক্রোমোজোম এদিকে চলে আসছে, অর্থাৎ 23টা ক্রোমোজোম এদিকে আসবে, 23টা ক্রোমোজোম ধীরে ধীরে সেদিকে মুভ করবে। ক্লিয়ার, এটা আমরা দেখতে পাচ্ছি অ্যানাফেজ। এ বলছে দেখো যে হোমোলোগাস ক্রোমোজোমস আর সেপারেটেড while their sister chromatids remain associated with the centromere। সব জিনিস এখানে এখনো দেখতে পাচ্ছি যে এর যে ক্রোমাটিড বাহুগুলো অর্থাৎ তার যে সিস্টার ক্রোমাটিড গুলো এরা কিন্তু অ্যাটাচ আছে, কারণ তারা এখন কিন্তু আলাদা হয়নি, তারা অ্যানাফেজ 2 তে হয়, ওটা আমরা জানছি। চলো নেক্সট দেখছি আমরা টেলোফেজ 1। টেলোফেজ 1 এবারে কি হবে না, এই ক্রোমোজোম গুলোকে এবারে সাইডে টেনে নিয়ে এসছে, হোমোলোগাস পেয়ারে প্রত্যেকটা একটা করে সেট এদিকে এসছে, একটা করে সেট সেদিকে গেছে। এবারে আমরা জানি কি যে টেলোফেজ 1 কে বলা হয় প্রোফেজ 1 এর বিপরীত দশা, অর্থাৎ এখানে এই যে ক্রোমোজোম গুলো ছিল এগুলো অ্যাকচুয়ালি খুলে যায়, যদিও দেখা যায় যে পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ক্রোমোজোম গুলো খুলে না, কারণ এ আবার পরবর্তী পর্যায়ে সে আবার কোষ বিভাজনে প্রবেশ করবে, এই জন্য এখানে কিন্তু খুলছে না। যদি আমরা মাইটোসিসে দেখি মাইটোসিস কিন্তু খুলে যায়। তবে এখানে বলা যায় যে এখানে দুটো ডটার নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, এদিকে একটা ডটার নিউক্লিয়াস 23টা ক্রোমোজোম বিশিষ্ট, এদিকে একটা ডটার নিউক্লিয়াস 23টা ক্রোমোজোম বিশিষ্ট। যদি আমি মানুষের সেলের রেসপেক্টে দেখি, অর্থাৎ হ্যাপ্লয়েড বলাটা কিন্তু যুক্তিযুক্ত। ক্লিয়ার, তাহলে এই ঘটনাটাই ঘটবে, আমার দুটো ডটার নিউক্লিয়াস বা অপত্য নিউক্লিয়াস তৈরি হবে। দ্য নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড দ্য নিউক্লিয়াস রিঅ্যাপিয়ার। সাব জিনিস যে আমার এরা যখন ধরো চলে এসছে, এবারে এখানে আবার এই যে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন এগুলো আবার তৈরি হয়ে যাবে। সাইটোকাইনেসিস ফলো, এখানে সাইটোকাইনেসিস হবে যাতে দুটো সেল তৈরি হয়। দ্য স্টেজ বিটুইন টু মিওটিক ডিভিশন ইজ কল্ড, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, টু মিওটিক ডিভিশন, দুটো এই যে মিওটিক ডিভিশন ঘটছে মিওসিস 1 আর মিওসিস 2, এর মাঝে একটা রেস্টিং স্টেট ঘটে, এটা আমি বলেছিলাম অলরেডি মনে করো, যে কিছুক্ষণের জন্য সেলটা রেস্ট নেয়, একে ইন্টারকাইনেসিস বলা হয়। হুইচ ইজ জেনারেলি এ শর্ট লিভড ইন্টারফেস, যেটা অ্যাকচুয়ালি ধরো ইন্টারফেস বলা হচ্ছে, এটাকে ইন্টারফেসই বলতে পারি আমি, কিন্তু এখানে এই ইন্টারফেস আর প্রকৃত যে ইন্টারফেস তার মধ্যে পার্থক্য থাকছে। যেখানে ইন্টারফেস নরমালি ডিএনএ রেপ্লিকেশন হয়, এখানে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে না, জাস্ট সে একটা কিছুক্ষণের জন্য একটা বিরতি নিচ্ছে, কিছুক্ষণের জন্য একটা রেস্টিং স্টেটে যাচ্ছে। ক্লিয়ার, চল নেক্সট দেখছি আমরা মিওসিস 2। এবার মিওসিস 2 তে কি জানছি, তাহলে মিওসিস 2 আমি স্টার্ট করছি এরকম একটা সেল থেকে, এরকম দুটো সেল থেকে, যেটা আমার রেজাল্টেন্ট ভাবে তৈরি হয়েছিল মিওসিস 1 এর ফলে, যাদের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম
যে n সমান 23টা করে ক্রোমোজোম এর মধ্যে আছে, যদি আমি আমাদের সেলের রেসপেক্টে বলা হয় 23টা করে ক্রোমোজোম আছে। এবারে কি হবে না, এর মধ্যে ক্রোমোজোম গুলো কিরকম আছে, এখানে হোমোলোগাস ক্রোমোজোম নেই, হোমোলোগাস ক্রোমোজোমের একটা করে কপি আছে, তার মধ্যে সিস্টার ক্রোমাটিড গুলো জুড়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এটা ঢুকছে আমার ফার্স্ট প্রোফেজ 1 এ। প্রোফেজ 1 এ যা প্রোফেজ 2 সেই একই রকম ঘটনাগুলোই ঘটবে যা হয় প্রোফেজ 2 তে। দেখো এই যে ইমিডিয়েটলি আফটার দা সাইটোকাইনেসিস, যখন সাইটোকাইনেসিস হয়ে গেছে তখন প্রোফেজ 2 স্টার্ট হয়ে গেছে। প্রোফেজ 2 স্টার্ট হওয়ার পরে কি হবে না, এখানে সেই যে নিউক্লিয় পর্দা ছিল, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন, এন্ডোপ্লাজমের জালিকা, গলগি কমপ্লেক্স, এগুলো নষ্ট হবে, যাতে আবার কি হয় না আমার মাইক্রোটিবিউল গুলো মেটাফেজ দশায় অ্যাসেম্বল হতে পারে, তারা এক্সেস হতে পারে, এখানে এসে প্রবেশ করতে পারে, তাহলে এটা ঘটবে। চলো নেক্সট বলছে দেখো মেটাফেজ 2। এবার মেটাফেজ 2 তে যখন আমার এখানে আমার নিউক্লিয় পর্দাটা অল্প হয়ে গেছে, নিউক্লিয়াস অল্প হয়ে গেছে, তাহলে দুদিক থেকে আবার সেই সেন্ট্রিওল যে ছিল তারা গিয়ে কি করবে না, ক্রোমোজোম গুলো আমার মাঝখানে মিডিল একটা নিরক্ষীয় তলে এসে অ্যারেঞ্জ হবে, ইকুইটোরিয়াল প্ল্যানে এরকম করে ধরো অ্যারেঞ্জমেন্ট হবে। আচ্ছা, এই অ্যালাইনমেন্ট হওয়ার পরে এখান থেকে আবার মাইক্রোটিবিউল গুলো আবার অ্যাসেম্বল হওয়া শুরু হবে, কিন্তু এই ক্ষেত্রে আবার দুটো করে মাইক্রোটিবিউল কিন্তু লাগবে। এখানে মেটাফেজিক প্লেট একটা তৈরি হবে এবং দুটো করে মাইক্রোটিবিউল গিয়ে একটা করে ক্রোমোজোমের সাথে অ্যাড হবে। ক্লিয়ার? দেখো ছবিটা এখানে রিলেট করো, এখানে দিয়েছে এই দেখো দুটো করে, তাহলে এটা ছিল আমার মিওসিস 1 এ, কিন্তু এটা মিওসিস 2 তে কি দেখছি, মিওসিস 2 তে একটা করে এরকম করে বসছে, আর বসার পরে কি হচ্ছে না দুদিক থেকে দুটো করে মাইক্রোটিবিউল এসে এখানে যে তার কাইনেটোকোর পার্ট থাকছে তার সাথে দুটো করে লাগছে। কিন্তু আমার মেটাফেজ 1 এ কেস কি ছিল, মেটাফেজ 1 এ দুটো এরকম প্লেট তৈরি হচ্ছিল এবং হোমোলোগাস পেয়ারে একটা করে মাইক্রোটিবিউল লাগছিল, এখানে দুটো করে লাগবে, যাতে আমার এখানে যখন আমার অ্যাকচুয়ালি এখানে এই সেন্ট্রোমিয়ারটা স্প্লিট করে এবং অ্যানাফেজ 2 তে এরা ক্রোমাটিড বাহুগুলোকে আলাদা করতে পারে। তাই কি বলছে, দ্য ক্রোমোজোমস অ্যালাইন, ক্রোমোজোমস গুলো সজ্জিত হয় অ্যাট দি ইকুইটর মানে নিরক্ষীয় তলে, অ্যান্ড দ্য মাইক্রোটিবিউলস ফ্রম অপোজিট পোলস, এবং দুদিক থেকে যে অপোজিট পোল থেকে সেন্ট্রোমিয়ার থেকে যে আমার মাইক্রোটিবিউল গুলো ফর্মেশন হচ্ছে এরা এসে অ্যাক্সেস হতে পারে, কি বলতে দেখো যে অপোজিট পোলস অফ দি স্পিন্ডল ফাইবারস গেট অ্যাটাচড টু দি কাইনেটোকোর, এই কাইনেটোকোর পোর্শনের সাথে এই যে প্রোটিনাসিয়াস যে ডিস্কটা এর সাথে যুক্ত হয় অফ দি সিস্টার ক্রোমাটিডে। নেক্সট অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2 তে কি দেখো এরপরে কি হবে না, যেহেতু আমার সিস্টার ক্রোমাটিড গুলোতে এরকম করে ধরো এসে আমার দুদিক থেকে দুটো মাইক্রোটিবিউল লেগেছিল, এবারে এরা কি করছে না এখানে আমার এই যে সেন্ট্রোমিয়ারটা এটা স্প্লিট করবে, স্প্লিট করে কি হবে না এরকম করে এবারে একে টেনে দুদিকে নিয়ে চলে যাবে অ্যানাফেজে, কারণ অ্যানাফেজে চলন হবে, এখানে কি হবে ক্রোমাটিড বাহুগুলো তাহলে আলাদা হবে। এই ক্রোমাটিড বাহুগুলো পরে কি হচ্ছে না, এই ক্রোমাটিড বাহুগুলোকে পরে আমি বলছি কি এরাই উডবি ক্রোমোজোম, অর্থাৎ যে ডটার নিউক্লিয়াসটা তৈরি হবে তার পক্ষে এটাকেই আমি ক্রোমোজোম ধরছি, এই ক্রোমাটিড বাহুগুলোকে এরা ধরো পরবর্তী পর্যায়ে এরাই ক্রোমোজোম হিসাবে রিপ্রেজেন্ট করবে সেন্টারে। চলো the splitting of the centromere, তাহলে এখানে splitting of centromere হবে occurs and the sister chromatids start to move towards the opposite pole. next দেখো টেলোফেজ 2 তে তাহলে জানছি কি মাইটোসিসে যা হয় সেম কেস, তাহলে এখানে অ্যানাফেজে যখন ধরো আমার ক্রোমোজোম গুলোকে নিয়ে চলে এসেছে এখানে সাইডে আমার পোল রিজিয়নে চলে এসেছে, মেরুতে চলে এসেছে, সেখানে কি হবে না সেখানে এবারে কি হবে তার বিপরীত ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ এখানে ক্রোমোজোম গুলো এরা খুলেই যাবে, এরকম করে খুলে ধরো কি করবে ক্রোমাটিন ফাইবার তৈরি করা শুরু করে দিবে ফার্স্ট কেস, অর্থাৎ এখানে ডিকন্ডেনসেশন হবে বা ডিস্পাইরালাইজেশন হবে, অর্থাৎ এখানে ক্রোমোজোম গুলো ছিল এই ক্রোমোজোম গুলো আবার ক্রোমাটিন ফাইবারে পরিণত হওয়া শুরু হবে। এটা হচ্ছে ফার্স্ট কেস। 2 নম্বর বলতে চাইছে যে এর মধ্যে যে স্পিন্ডল ফাইবার গুলো ছিল এগুলোর কাজ সেরকম কিছু নেই, তাহলে এরা নষ্ট হয়ে যাবে। আর বলা হচ্ছে যে এর মধ্যে এর যে নিউক্লিয়াসটাকে আবার যেহেতু ধরো নিউক্লিয়াসটাকে আবার সাইটোপ্লাজম থেকে আলাদা করতে গেলে সেখানে তার মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করার দরকার পড়ে, অর্থাৎ তার মধ্যে যে নিউক্লিয় পর্দা, এন্ডোপ্লাজম জালিকা, গলগি কমপ্লেক্স যেগুলো আমার নষ্ট হয়ে গেছিল প্রোফেজ 1 এ ওগুলো আবার রিফর্ম হবে, রিঅ্যাপিয়ার হবে। চলো কি বলছে দেখো ক্রোমোজোমস ডিকন্ডেন্সড টু ফর্ম ক্রোমাটিন ফাইবারস। ডিকন্ডেন্সড বললাম যে এরা খুলে যাবে বা যাকে বলছি আমরা ডিস্পাইরালাইজেশন। সেকেন্ড বলছে দেখো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস আর এন্ডোপ্লাজম জালিকা, গলগি কমপ্লেক্স রিঅ্যাপিয়ার। নিউক্লিওলাস জানো তোমরা যে নিউক্লিয়াসের মধ্যে একটা ছোট্ট একটা এরকম করে কিছু ডেন্সলি প্রেজেন্ট কিছু নিউক্লিওপ্লাজম থাকে, এই পার্টটাকে বলা হয় নিউক্লিওলাস। এটা নিউক্লিয়াস যদি না থাকে তাহলে থাকছে না, এবার নিউক্লিয়াস তৈরি হয়েছে মানে তাহলে এও তৈরি হবে, এই জন্য বলছে নিউক্লিওলাস, এন্ডোপ্লাজম জালিকা, গলগি কমপ্লেক্স আর নিউক্লিয়ার মেমব্রেন এরা রিফর্ম করছে, দিয়ে কি করছে না টোটাল এখানে 4টা সেল তৈরি হচ্ছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এর থেকে রেজাল্টেন্ট দুটো নিউক্লিয়াস,
মানে দুটো সেল, আগামী দুটো সেল এরা তৈরি করবে, আর এই কোষটাও দুটো সেল তৈরি করবে, তাহলে টোটাল 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হবে। চলো এবারে টোটাল প্রসেসটাকে রিলেট করো। এরপর তো সাইটোকাইনেসিস হবে, সাইটোকাইনেসিস হয়ে ধরো 4টা সেল তৈরি হচ্ছে, এটা আমরা বুঝে গেছি। এবারে ওভারঅল স্টেপস অফ মিওসিস যদি দেখি তাহলে মিওসিসকে আমরা দুটো ভাগে মূলত ভাগ করছি, একটা বলছি মিওসিস 1 আর মিওসিস 2। একটা বলছি আমরা মিওসিস 1 আর একটা বলছি মিওসিস 2। এবার মিওসিস 1 এর মধ্যে দেখো, তাহলে ইন্টারফেস ফার্স্ট বলছি যে সেলটা যেহেতু সেল সাইকেল অবশ্যই কমপ্লিট করতে চাইছে, তাহলে ফার্স্ট ইন্টারফেজে থাকবে, ইন্টারফেজে সে ডিএনএটাকে ডবল করবে, ডবল করার পরে কি হচ্ছে, সে প্রোফেজ 1 এ যাচ্ছে, প্রোফেজ 1 এর মধ্যে এখানে ক্রসিং ওভার ঘটে, জানি আমরা এখানে ক্রসিং ওভার ঘটবে, এবং সেলটার মধ্যে যে ক্রোমাটিন জালিকাগুলো ওরা কনডেন্সড হয়ে যাবে, যে ক্রোমোজোম ফর্মেশন করে দেবে। মেটাফেজ 2 তে ঢুকবে, মেটাফেজ 2 তে কি হবে না, এর মধ্যে হোমোলোগাস যে পেয়ার গুলো থাকছে তারা ধরো মাঝখানে অ্যালাইন হবে, একটা স্থলে বসবে, দুটো মেটাফেজিক প্লেট তৈরি হবে, দুদিক থেকে মাইক্রোটিবিউল এসে প্রত্যেকটার সাথে একটা করে লাগবে, এরকম করে লেগেছে যাবে, হয়েছে। এবারে কি হবে, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1 এ ভাগ হবে হোমোলোগাস পেয়ার, ভাগ হচ্ছে, ভাগ হওয়ার পরে কি হচ্ছে টেলোফেজ, টেলোফেজ 1 এ কি দেখতে পাবো, 23টা করে ক্রোমোজোম বিশিষ্ট দুটো সেল তৈরি হচ্ছে, হয়েছে। অর্থাৎ টেলোফেজে আমরা দেখতে দুটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে 23টা ক্রোমোজোম বিশিষ্ট। এবারে কি হবে, তার মধ্যে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস হওয়ার কারণে তার দুটো রোটার সেল, এবার এই দুটো রোটার সেল পরবর্তী পর্যায়ে ঢুকে যাবে আমার মিওসিস 2 তে, এটা ঢুকছে আমার মিওসিস 2। মিওসিস 2 তে কি হচ্ছে না, এই রোটার সেল দুটো এবারে এদের মধ্যে এরা ইন্টারকাইনেসিস দশাটায় ঢুকছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরা অ্যাকচুয়ালি ইন্টারফেস করছে না, কিন্তু বা ডিএনএ রেপ্লিকেশন করছে না, সে পরবর্তী পর্যায়ে পরবর্তী ক্যারিওকাইনেসিস দশায় ঢুকছে, যাই বলছি মিওসিস 2। মিওসিস 2 তে কি দেখতে পাবো, প্রোফেজ 2, প্রোফেজ 2 তে কি হবে না, একই রকম ভাবে সেই ক্রোমাটিন ফাইবারগুলো কনডেন্সড হবে। মেটাফেজ 2, মেটাফেজ 2 তে তাহলে ধরো একটা করে মেটাফেজিক প্লেট তৈরি হবে, কারণ ক্রোমাটিন এই যে ক্রোমোজোম গুলো একটা করে পর করে একটা ইকুইটোরিয়াল প্লেনে বা নিরক্ষীয় তলে সজ্জা নেবে। আচ্ছা, এরপরে কি হবে, দুদিক থেকে দুটো করে এরকম মাইক্রোটিবিউল এসে লাগবে প্রত্যেকটাতে। আচ্ছা, তারপরে যাবে অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2 তে কি হবে, সিস্টার ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যাবে, অর্থাৎ তাদের মধ্যে যে সেন্ট্রোমিয়ারটা ছিল ওটা স্প্লিট করে যাবে, স্প্লিট করার কারণে দুটো সিস্টার ক্রোমাটিড আলাদা হতে থাকবে, এবং এখানে আমরা জানি এই মোমেন্টামের কারণে কি হয়, তার এই যে এই জায়গাটা যে জায়গাটা হোল্ড করছে, এই যে ধরো স্পিন্ডল ফাইবারটা অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা এই আগে চলে যেতে চাইবে, আর এই পার্টগুলো এরকম করে পড়ে থাকতে চাইবে, মোমেন্টামের কারণে যেতে চাইবে, এবং অ্যাকর্ডিংলি এরা সেভ নেয়, এটা আমরা মাইটোসিসে অলরেডি দেখেছি। হ্যাঁ, এবার ঢুকছে টেলোফেজ 2, টেলোফেজ 2 তে কি হবে, 4টা রোটার নিউক্লিয়াস তৈরি হবে, ঠিক আছে, এরপরে 4টা সেল তৈরি হবে। চল, আচ্ছা, এরপরে আমরা দেখবো যে এই যে মিওসিস কোষ বিভাজন এর তাহলে সিগনিফিকেন্স কি থাকছে, ইম্পর্টেন্স কি থাকছে, বা নেচারে এর ভূমিকা কি থাকছে। দেখো, প্রথম কথা জানছি যে কিপ দ্য ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট ইন স্পিসিস, তাহলে প্রত্যেকটা জীবের মধ্যে যে তার যে অর্থাৎ প্রত্যেকটা প্রজাতি যে হয় নেচারের বুকে, তার যে ক্রোমোজোম নাম্বারটা এটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, ধ্রুবক রাখার জন্য এর গুরুত্ব কিন্তু থাকছে, এটা আমরা অলরেডি জেনে নিয়েছি কিভাবে হয়। আচ্ছা, ব্রাইট তারপর বলছে দেখো ব্রিং দ্য জেনেটিক ভেরিয়েশন, এর কারণে জেনেটিক ভেরিয়েশন আসে, এটা জেনেটিক ভেরিয়েশন অর্থাৎ জিনের যে নতুন কিছু জিন আনয়ন করে জীবের মধ্যে, যেটা ধরো নেচারে টিকে থাকতে গেলে বা সার্ভাইভ করতে গেলে অবশ্যই প্রত্যেকটা জীবের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, তো এটার জন্য কিন্তু এও রেসপন্সিবল হয় এই প্রক্রিয়াটা। এই জন্যই বলা হয় যে যৌন জননার কারণে জীবের মধ্যে নতুন জিনের আনয়ন ঘটে, এবং এটা অত্যন্ত দরকার হয় জীবের সার্ভাইভ করার জন্য, অর্থাৎ নেচারে সিলেক্ট হওয়ার জন্য, যাকে আমরা বলছি ইভলিউশন। অর্থাৎ জীবটার মধ্যে যদি বিবর্তনের ধারা বজায় রাখতে হয়, তার মধ্যে নতুন নতুন জিনের দরকার পড়ে, এবং এই প্রক্রিয়াটাই কিন্তু আমার মিওসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে দেখবো আমরা মিওসিস থেকে কিছু রিলিভেন্ট কোশ্চেন, যেগুলো আমরা অলরেডি মানে মনে করো যে প্রিভিয়াস ইয়ারের নিটের যে কোশ্চেন গুলো, যেগুলো যথেষ্ট ভাইটাল কিছু কোশ্চেন এই টপিকের উপরে আমরা অবশ্যই ডিসকাস করবো। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, the stage during which separation of homologous chromosome begins is, বলছে কোন দশায় হোমোলোগাস ক্রোমোজোম গুলো আলাদা হয়, begins is। হ্যাঁ, তাহলে কোথায় হচ্ছে, ধরো আলাদা হওয়া বলতে চাইছে মানে কি, অ্যাকচুয়ালি আমার জোট বাঁধার পেজটা ছিল কোথায়, জাইগোটিনে, যাকে আমরা সাইনেপসিস জেনেছিলাম। এবারে এরা আলাদা হতে শুরু করে যদি বলা হয়, তাহলে এটা বলছি আমরা যেখানে আমার এক্স স্ট্রাকচারটা আসছিল, এরকম করে ক্রোমোজোম গুলো আলাদা হওয়ার কারণে, তাহলে কোন দশা মনে করো, এটা 4 নম্বর দশা ছিল, মানে ডিপ্লোডিং, এইটা। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 2016 সালে দিয়েছিল, কি বলছে, ইন মিওসিস ক্রসিং ওভার ইজ ইনিশিয়েটেড অ্যাট, হ্যাঁ, মিওসিস দশার কোন উপদশাটায়, অ্যাকচুয়ালি এগুলো প্রোফেজ 1 ঘটে, এটা আমরা জানি, প্রোফেজ 1 কোন উপদশায় ক্রসিং ওভার শুরু হয়, কোন দশায় হয়, প্যাকাইটিক, এই জন্য এটা সবচেয়ে বড় দশা ধরা হয়। চলো
নেক্সট দেখো, আচ্ছা নেক্সট 2024 সালে দিয়েছিল স্পিন্ডল ফাইবার অ্যাটাচড টু কাইনেটোকোরস অফ ক্রোমোজোম ডিউরিং, বলছে স্পিন্ডল ফাইবার গুলো যুক্ত হয় ক্রোমোজোমের সাথে, ক্রোমোজোমের যে কাইনেটোকোর থাকছে তার সাথে কোন দশা? স্বাভাবিক জিনিস, এটা তো তোমার মাইটোসিসেও বলা যায় কোশ্চেনটা। এটা আমরা জানি মেটাফেজে, কারণ প্রোফেজে কি হয় না ক্রোমোজোম গুলো তৈরি হয়ে যায়, মেটাফেজে কি হচ্ছে না এই দুই দিক থেকে আমার স্পিন্ডল ফাইবার গুলো এসে লাগছে এবং তাদের একটা ইকুইটোরিয়াল প্লেনে নিয়ে গিয়ে বসাচ্ছে, তাহলে এটা মেটাফেজ। চলো নেক্সট, নেক্সট বলছে দেখো 2024 সালে দিয়েছে কোশ্চেনটা। হ্যাঁ, দুটো স্টেটমেন্ট দিয়েছে। ফার্স্ট স্টেটমেন্ট বলছে ক্রোমোজোমস বিকাম গ্র্যাজুয়ালি ভিজিবল, বলছে ক্রোমোজোম গুলো ক্রমশ ধীরে ধীরে দেখতে পাওয়া যায় মাইক্রোস্কোপের নিচে, আন্ডার লাইট মাইক্রোস্কোপ, ডিউরিং লেপ্টোটিন ফেজ, লেপ্টোটিন দশায় দেখা যায়। স্বাভাবিক জিনিস, আমরা জেনেছিলাম যে লেপ্টোটিন দশাতে কি হচ্ছে না ক্রোমোজোম গুলো এরকম করে পাক খাওয়া কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ পাক খাচ্ছে মানে কি তারা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে, আর ঘনীভূত হচ্ছে মানে তাদের ধীরে 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 আমরা যদি মাইক্রোস্কোপের নিচে স্টাডি করি এই মুহূর্তে দেখতে পাবো যে তারা ধীরে ধীরে আরো বেশি ভিজিবল হচ্ছে, কারণ তারা পাক খেয়ে যত ছোট হবে তারা বেশি ভিজিবল হবে, প্রমিনেন্ট চোখে আসবে। নেক্সট স্টেটমেন্ট বলছে তার স্টেটমেন্ট আমার কিন্তু ঠিক ছিল। আচ্ছা, দা বিগিনিং অফ ডিপ্লোটিং স্টেজ ইজ রেকগনাইজড বাই ডিসলিউশন অফ সাইনোটোনিমাল কমপ্লেক্স। এখানে বলছে যে যদি আমরা ডিপ্লোটিন দশার স্টার্টিং দেখি, শুরু দেখি, এটা বলা হচ্ছে শুরুতেই একটা ঘটনা ঘটছে যাকে বলছি আমরা সাইনোটোনিমাল কমপ্লেক্স নষ্ট হয়ে যায়। স্বাভাবিক জিনিস, কারণ আমার প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার ঘটে গেছে, এবারে ক্রোমোজোম গুলো দুদিকে যেতে চাইছে মানে আমার সাইনোটোনিমাল কমপ্লেক্সটা নষ্ট করা দরকার পড়ে। এটাই দর্শায় যে আমার ডিপ্লোটিং দশা স্টার্ট হয়েছে, তাহলে এই স্টেটমেন্টটাও ঠিক আছে, তাহলে বোথ স্টেটমেন্ট ঠিক এক একটা। চলো নেক্সট দেখো, নেক্সট দেখছি আমরা দ্য প্রসেস অফ অ্যাপিয়ারেন্স অফ দি রিকম্বিনেশন নডিউল অকার্স অ্যাট হুইচ সাবস্টেজ। আচ্ছা, রিকম্বিনেশন নডিউলের কেস আমরা জেনেছিলাম যে এরকম করে ধরো তাহলে সিস্টার ক্রোমাটিড গুলো এরকম করে পাক খেয়ে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তাকে আমি রিকম্বিনেশন নডিউল বলি, এবং এটা ঘটে কোথায়? এটা ঘটছে আমার প্যাকাইডিনে, কারণ প্যাকাইডিনে এটা ঘটে দিয়ে কি হয় ক্রসিং ওভার সম্পন্ন হয়, ক্রসিং ওভার সম্পন্ন হওয়ার পরে রিকম্বিনেশন সম্পন্ন হয়, দিলে বলছি আমার যে আমার প্যাকাইডিন দশা কমপ্লিট, তাহলে এটা অবশ্যই যাবে প্যাকাইডিন। নেক্সট দেখো কত সালে দিয়েছে, 2023 সালে দিয়েছিল কোশ্চেনটা। কি বলছে? সিলেক্ট কারেক্ট স্টেটমেন্ট। প্রথম বলছে টেট্রাড ফর্মেশন ইজ সিন ডিউরিং লেপ্টোটিন। না, টেট্রাড এখানে কখনোই নয়। টেট্রাড অবশ্যই আমরা দেখতে পাচ্ছিলাম কোথায়? টেট্রাড বা বাইভ্যালেন্ট কোথায়? জাইগোটিতে। ডিউরিং অ্যানাফেজ দ্য সেন্ট্রোমিয়ার স্প্লিট অ্যান্ড ক্রোমাটিড সেপারেট। বলছে অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার স্প্লিট করে, ক্রোমাটিড সেপারেট হয়, এটা হতে পারে, এটা ঠিকই আছে। টার্মিনালাইজেশন টেক্স প্লেস, বলছে প্রান্তীয়করণ ঘটে ডিউরিং প্যাকাইডিন। প্যাকাইডিন দশায় টার্মিনালাইজেশন ঘটে না, প্যাকাইডিনে ক্রসিং ওভার ঘটে, তাহলে এই স্টেটমেন্টটা বলেছে। নিউক্লিওলাস, গলগি কমপ্লেক্স এন্ড এন্ডোপ্লাজমিক জালিকা বা ইয়ার ফর্ম ডিউরিং টেলোফেজ। টেলোফেজে এগুলো রিঅ্যাপিয়ার হয়, স্বাভাবিক, এগুলো রিঅ্যাপিয়ার হয় বা তৈরি হয় আবার, যেটা আমার অ্যানাফেজে নষ্ট হয়ে গেছিল। ক্রসিং ওভার টেক্স প্লেস বিটুইন সিস্টার ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোজোম। বলছে ক্রসিং ওভার যে ঘটে এটা হোমোলোগাস ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে না, সিস্টার ক্রোমাটিড কথা বলেছে, এটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, তাহলে এটাও আমার ভুল আছে। তাহলে কোনটা মনে যাচ্ছে? বি আর ডি। চলো নেক্সট, নেক্সট দেখছি সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ সাব স্টেজেস অফ প্রোফেজ 1 অফ মিওটিক ডিভিশন। বলছে মিওটিক ডিভিশনের যে প্রোফেজ 1 হয়, প্রোফেজ 1 এর যে 5টা সাব স্টেজ হয় তাদের কারেক্ট সিকোয়েন্সে সাজাতে বলেছে। প্রথম কি আছে আমরা জানি, প্রথম চলে আসছে সেখানে ধরো লেপ্টোটিন, তাহলে প্রথম দশা আসছে আমার এটা লেপ্টোটিন। ওকে, লেপ্টোটিনের পরে তাহলে ফার্স্ট আসছে আমার ডি লেপ্টোটিন, তারপরে চলে আসছে জাইগোটিন, তারপরে চলে আসছে জাইগোটিন। আচ্ছা, জাইগোটিন, লেপ্টোটিন জাইগোটিন, তারপরে চলে আসছে প্যাকাইটিন, তারপরে আসছে ডিপ্লোটিন, লাস্ট হয় ডায়াগনোসিস। তাহলে ডি এ বি ই সি, ডি এ বি ই সি। চলো নেক্সট, নেক্সট দেখো এটা দিয়েছিল 2022 সাল। আচ্ছা, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিকম্বিনেশন নডিউলস। বলছে রিকম্বিনেশন নডিউলস এর আবির্ভাব অন হোমোলোগাস ক্রোমোজোমস ডিউরিং মিওসিস ক্যারেক্টারাইজেস। বলছে এই যে ঘটনাটা, এটা এই প্রক্রিয়াটা অর্থাৎ এই যে রিকম্বিনেশন নডিউলস এর উৎপত্তি, এটা কোন ঘটনার সাথে মিলিবেন বা কোন ঘটনাটা করার জন্য এটা হয়ে থাকে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে? প্রথম বলছে টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশনের জন্য না, অবশ্যই না, কারণ প্রান্তীয়করণ ঘটানোর জন্য এর মধ্যে সাইনোটোনিমাল নডিউল তৈরি হওয়ার কোনো গল্প নেই। সেকেন্ড বলছে সাইনোটোনিমাল কমপ্লেক্স না, বাইভ্যালেন্ট তৈরি করা এটাও না, এর মূল উদ্দেশ্য থাকছে কি না ক্রসিং ওভার সম্পন্ন করা। হ্যাঁ, সাইটস অ্যাট হুইচ ক্রসিং ওভার অকার্স, এটা সাইট প্রোভাইড করে যাতে ধরো ক্রসিং ওভারটা ঘটতে পারে, এটাই হবে। নেক্সট, এরপরে দেখো
regarding meiosis which statement is incorrect. ওকে 22 সালে দিয়েছিল কি বলছে 4 haploid cells are formed at the end of meiosis 2, এটা ঠিকই আছে, চারটাই তৈরি হয় meiosis 2 যখন কমপ্লিট হয়ে যায়। there are two stages in meiosis 1 and meiosis 2। হ্যাঁ, মূল যদি আমরা দেখি মিওসিসের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিসের মূলত দুটো দশা আসছে, মিওসিস 1 আর মিওসিস 2, তাহলে এটা আমার ঠিক আছে। ডিএনএ রেপ্লিকেশন occurs in a phase of meiosis 2, না এটা ভুল আছে। মিওসিস 2 তে আমরা জেনেছিলাম যেখানে ইন্টারকাইনেসিস হয় ঠিকই, কিন্তু এই ইন্টারকাইনেসিসের সাথে নরমাল ইন্টারকাইনেসিসের অবশ্যই পার্থক্য আছে, কারণ এখানে রেপ্লিকেশন হয় না, রেপ্লিকেশন একবারই হয় স্টার্টিং টাইম। আচ্ছা, পেয়ারিং অফ দি হোমোলোগাস ক্রোমোজোমস এন্ড রিকম্বিনেশন occurs in meiosis 1, occurs in, হ্যাঁ এটা তো ঠিকই আছে, তাহলে এইটা আমার ভুল আছে, তাহলে ইনকারেক্ট যাচ্ছে 3। চলো আচ্ছা, ইন প্রোফেজ 1 অফ মিওসিস, আচ্ছা মিওসিসের প্রোফেজ 1 এ ক্রোমোজোম স্টার্ট পেয়ারিং টুগেদার, ক্রোমোজোম গুলো একসাথে জোড় বাঁধতে শুরু করে, এন্ড সাইনাপসিস টেকস প্লেস, সাইনাপসিস ঘটে। দিস প্রসেস occurs during which of the following stage, বলছে এই যে সাইনাপসিস যে ঘটনাটা, অর্থাৎ এই যে জোড় বাঁধার ঘটনাটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সার্চিং হয়, তারা কাছাকাছি আসে, যাকে আমরা সাইনাপসিস বলছি, এটা কোন দশায়? এটা সেকেন্ড দশাটাই হচ্ছিল মনে করো প্রোফেজ 1 এর। লেপ্টোটিনে পাক খাওয়া শুরু করে, আর ঠিক ডিপ্লোটিনে না সরি জাইগোটিনে এরা কাছাকাছি চলে আসে বা সাইনাপসিস শুরু হয়ে যায়। চলো নেক্সট দেখো, the oocytes of some vertebrates are get arrested, কি বলেছিলাম যে এখানে গিয়ে স্টান্ট করে যায়, থেমে যায় কোনো ভার্টিব্রেট ফর ইয়ার্স অর মান্থস ইন হুইচ স্টেজ, কোন স্টেজ? টেলোফেজ 1 এ, ডিপ্লোটিনে, ডায়াগাইনেসিসে, মেটাফেজ। এটা মনে করে এটা বলে দিয়েছিলাম মনে রাখতে, এটা ডিপ্লোটিন দিয়েছিল কোশ্চেনটা 2022 সালে। চলো লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, ইন মিওসিস ক্রসিং ওভার এন্ড এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন হোমোলোগাস ক্রোমোজোমস আর ক্যাটালাইজড বাই দি এনজাইম। কি বলছে যে এখানে ক্রসিং ওভার হওয়ার জন্য, বা এখানে বলা যায় যে এই জিনগুলোর মধ্যে যে পুনঃসংযোজিত ঘটছে, রিকম্বিনেশন হওয়ার জন্য যে উৎসেচকটা সাহায্য করে, উৎসেচকটার নাম কি? এখানে বলে দিয়েছিলাম যে রিকম্বিনেশনের জন্য এখানে উৎসেচকটা যে নামটা দেওয়া হয় সেটাও অ্যাকর্ডিংলি প্রায় দেওয়া হয়, যাকে বলা হচ্ছে রিকম্বিনেজ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানো। চলো।